ওকে, আমরা লাইভ। ওকে, তো আমাদের বুকটক পডকাস্টের নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। আমরা 9 সুস্বাগতম। এপিসোডে আছি। হুম, আজকের টপিক হচ্ছে যে the writers need to be a specialist to write a special genre fiction। তো এটা নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের এপিসোডের শেষের দিকে আমরা দুইটা বই রিকমেন্ড করব যারা দেখছেন তাদের জন্য। এক্স্যাক্টলি। আমাদের যেই বইগুলো ভালো লাগছে এরকম দুটো বই। আহ এই তো তো আমরা প্রথমে লিঙ্কটা শেয়ার করে তারপরে শুরু করি মূল আলোচনা। অবশ্যই। তো আচ্ছা। যেটা বলার ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের মূলত লাইভটা আমরা করার চেষ্টা করি শনিবার রাত 10:30 থেকে 11টার মধ্যে। তো গতকাল আমাদের দুজনের একটু সমস্যা ছিল বিধায় এটা গতকালকে হয়নি, আজকে হচ্ছে। তো একটা জিনিস অবশ্য ঠিক যে আমরা ওভাবে কোনো গোল সেট করি নাই যে আমরা হচ্ছে শনিবারই করতে হবে, রবিবার করা যাবে না বা সোমবার করা যাবে না। সেদিক থেকে ঠিক আছে, অসুবিধা নেই। বাট যেহেতু কন্টিনিউ করছি বেশ কিছুদিন, তো এটা শনিবার না হওয়া একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছিল আর কি গতকাল। আমি জানি না মাসুদ ভাই আপনার কেমন লাগছে, এটা হচ্ছে ব্যাপার। না মানে ওইটাই তো প্ল্যান ছিল বা ওইভাবে হ্যাঁ, লাইক এখন তো অনেক ধরনের ব্যস্ততা নিয়ে থাকি, সুতরাং একটা জিনিস হুম উইকলি হুম প্ল্যান এটা সেখান থেকে একটু সরে যাওয়া ঝামেলা। এক্স্যাক্টলি। কিন্তু কালকে আমিও ব্যস্ত ছিলাম, আপনিও ছিলেন, সো ইয়া ইটস ওকে। তো আমাদের আজকের টপিকটা বেশ ইন্টারেস্টিং। মানে বই লেখার জন্য কি আসলে নির্দিষ্ট কোনো ধারায় বই লেখার জন্য কি সেই ধারায় গবেষক হওয়া লাগবে কিনা, বা একেবারে কিংবদন্তি পর্যায়ের নলেজেবল হওয়া লাগবে কিনা আর কি। এটা একটা কনফিউশন, এটা সবসময় মানে মাথার মধ্যে ঘুরে। দেখা যায় যে ধরেন রিসেন্ট টাইমে এমন অনেক দেখছি যে রিডাররা খুব অ্যাপ্রিসিয়েট করে একটা জিনিস, যে অমুকের তমুক বিষয়ে প্রচুর রিসার্চ করে লিখছে, ঠিক আছে। আবার যেটা শুনে আসি, বহুদিন মানে বহু বড় লেখক, বহু পডকাস্ট, বহু হচ্ছে আপনার লাইভ শো বা রেকর্ডেড আলোচনা অনুষ্ঠানে যেগুলো শুনছি, ফলো করছি, সেখানে আবার রাইটাররা বলে যে আসলে মানে গবেষণা করবা কিন্তু দেখানো যাবে না, ঠিক আছে। তো দুটো ব্যাপার খুবই মানে রিলেভেন্ট আর কি আমাদের আজকের টপিকের সাথে। হ্যাঁ, যে স্পেশালিস্ট হইলে কিন্তু ওই জিনিসটা চলে আসে অনেক সময়, যে আমি তো স্পেশালিস্ট, সেটা অনেক সময় মাথাতে যারা স্পেশালিস্ট, ধরেন যে একজন একজন ধরেন ডাক্তার, সে একটা মেডিকেল সায়েন্সের একটা থ্রিলার লিখতেছে, মেডিকেল থ্রিলার লিখতেছে। এখন সে ধরেন ডাক্তারিটা আমি ইনক্লুড করতেছে করতেছে করতেছে, অনেক সময় হয়তো সে ওইটা খেয়াল থাকে না তার, যে আমি হচ্ছে যে যেগুলো ইনক্লুড করতেছি এগুলো সাধারণ পাঠকের মানে মগজে কতটা ঢুকবে, বা হয় না যে আমি করতেছি মানে আমি জানি জিনিসটা, তার মানে আমি ধরে নিচ্ছি যে আমি অনেকেই জানে। এই কিন্তু একটা ট্র্যাপ, মানে এখানে কিন্তু অনেকে পড়ে যায় ঠাস করে। এবং তখন যেটা দেখা যায়, জিনিসটা কিন্তু হয়ে যায় আপনার একটু দুর্বোধ্য হয়ে যায়। তো আমি আসলে নেগেটিভ পয়েন্টটা দিয়ে শুরু করলাম, স্পেশালিস্ট হয়ে বই লেখার নেগেটিভ পয়েন্ট। আমরা আস্তে আস্তে অন্যদিকে যাব। তো লিঙ্কে শেয়ার করে নিচ্ছে নাকি মাসুদ ভাই? হ্যাঁ, এই তো শেয়ার করলাম। এক সেকেন্ড। হ্যাঁ, শেয়ার করে। আচ্ছা, তো এক সেকেন্ড। আজকে মনে হচ্ছে আমাদের দর্শক শ্রোতা একটু বরাবরের মতোই কমতির দিকে। রবিবার দিনটা মনে হয় কি, ওই শনিবার আপনার একটু ছুটি থাকে মানুষের, ছুটি শেষের পথে হয়, তাও ছুটিটা থাকে আর কি। রবিবার সম্ভবত ওই ছুটির জিনিসটা একেবারেই নাই। সোমবার অনেকেরই অফিস, রবিবার অফিস থাকে। সো ওকে, হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে যাই হোক, সেটা বড় কথা না। আই মিন, পডকাস্ট আলটিমেটলি মানুষ লাইভ ছাড়াই শুনে। হ্যাঁ 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 হ্যাঁ, এবং প্ল্যান যেহেতু এটা আলটিমেটলি এগুলো হুম হুম অন্য কোথাও পাবলিশ করা পরবর্তীতে। অলরেডি ইউটিউবে লাস্ট এপিসোডে ইউটিউবে আপলোড করা হয় নাই, কিন্তু এটা আবার দেখেন, আপলোড চলে গেলে আবার ঝামেলা। ডাউনলোড করে রাখেন অ্যাটলিস্ট। ডাউনলোড করা আছে। তাহলে ঠিক আছে। ঠিক আছে ভাই, তো আমরা টপিকে চলে যাই। আচ্ছা, টপিকে আমার বক্তব্য দিয়ে বলবো নাকি?
হ্যাঁ হ্যাঁ, আপনি আমি নেগেটিভ সাইডটা বললাম, আপনি হচ্ছে অন্য দিক থেকে শুরু করতে পারেন, অসুবিধা নাই। এই ব্যাপারে আপনার কি মতামত? হ্যাঁ, ফার্স্ট অফ অল যেমন ধরেন যেটা বললেন যে এখন মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে যে কেউ যদি লাইক কোনো কিছু খুব অনেক ঘাটাঘাটি করে বা যেটা বলেন রিসার্চ টাইপ করে যদি লেখালেখি করে, স্পেশালি এটা তো আমি অনেক শুনছি যে মানে পজিটিভলি শুনছি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে ভেন্টিলোকুইস্ট, মিনিমালি দুটোই। ইভেন ডক্টর কিজিলের ক্ষেত্রে অনেকে বলে যে অনেক ঘাটাঘাটি করে লিখছেন। আচ্ছা, এক্ষেত্রে এই জিনিসটা কেন বলছে, যেমন ধরেন আমি যদি আবার একটা মেডিকেল থ্রিলার লিখতাম, হ্যাঁ, মেডিকেল থ্রিলারে যদি আমি লাইক অনেক ওখানে নতুন জিনিস আনতাম বা যেটা অনেক হয়তো ঘাটাঘাটি করে বা অনেক পড়াশোনা করে দিতে হয়, তারপরও কিন্তু মানুষ এটা বলতো না, যেহেতু আমার সেক্টরটাই মেডিকেল। এখন যেহেতু আমি আমার একাডেমিক সেক্টর একটা, আমি লিখছি অন্য একটা সেক্টরে জিনিসপত্র নিয়ে, এই জন্য কিন্তু মানুষ এটা বলছে। সুতরাং এটা কাইন্ড অফ হ্যাঁ, এটা পজিটিভলি নিয়েছে ম্যাক্সিমাম মানুষ, আমার কাছে মনে হয়। তবে মানে এটা কোনটা ভালো, মানে একজন স্পেশালিস্ট কোন একটা টপিকে স্পেশালিস্ট, সে সেই বিষয়ে লিখলেই সেটা ভালো, নাকি সেটা ছাড়া সে যদি অন্য একটা টপিকে লেখে সেটা ভালো, এটা নিয়ে আসলে এটা সরাসরি কোনো সিদ্ধান্ত যাওয়া যাবে না। এটা ধরেন আপনি কাইন্ড অফ যে কোনো লেখাকে বিচার করতে হবে সেটার স্টোরি ভ্যালু দিয়ে, মানে ফিকশনের ক্ষেত্রে স্টোরি ভ্যালু দিয়ে। যেমন ধরেন রিসেন্টলি যেমন পড়লাম, ওই যে তথাগত মুখোপাধ্যায়ের পিচ্ছিল পড়লাম উপন্যাস, তো ওইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল থ্রিলার বলে এটা। হ্যাঁ, পেট্রোলিয়াম সেক্টরের একটা অসঙ্গতি বা মূলত মানে ওখানকার ওই জায়গা থেকে সে ফোকাস করে সে লিখছে একটা উপন্যাস, এবং ওই জায়গায় সে দীর্ঘদিন চাকরি বাকরি করছে, সুতরাং তার জন্য হয়তো লেখাটাও ইজি হয়েছে। আবার ওইটা যদি পুরোপুরি খটমটে হইতো তাহলে মানুষ আবার পছন্দ করতো না, তার মানে সেখানে স্টোরি ভ্যালু আছে। যদিও পিচ্ছিল যে খুব বেশি ভালো লাগছে আমার তা না, আমার কাছে খুব অনেকে দেখছি এটা খুব অনেক প্রশংসা করছে, কিন্তু আমার কাছে খুব অ্যাভারেজ একটা কাজ মনে হয়েছে। আনন্দ থেকে পাবলিশ হয়েছে, এই জন্য একটা আলাদা ট্যাগ পড়ে গেছে হয়তো, যাই হোক, তারপরও তার ওইটা একটা ভ্যালু অ্যাড করছে যে তিনি ওই সেক্টরের নতুন একটা জিনিস নিয়ে লিখছেন। কিন্তু স্টোরি ওয়াইজও সেটা ভালো হয়েছে দেখে হয়তো মানুষের মনে স্থান করছে, স্থান পেয়েছে। আচ্ছা, এখন এইটা ধরেন যদি তার সেক্টর না কিন্তু অন্য সেক্টরের জিনিস যদি কেউ লেখে এবং সেটা সে যথেষ্ট লাইক মানে কাজটা যদি ভালো হয়, সেটা কিন্তু মানুষ বেশি অ্যাপ্রিসিয়েট করে, আমি যেটা দেখলাম। আমাদের একটা সময়ে স্পেশালি আমাদের বাংলাদেশে এইটা একটা বড় একটা সমস্যা ছিল। বাংলাদেশে কেউ থ্রিলার টাইপ বা মিস ডিটেকটিভ টাইপ এই জিনিসগুলো কেউ লিখতে চাইতো না। ডিটেকটিভ হয়তো কাইন্ড অফ ডিটেকটিভ জিনিসটাই তো আমাদের ডিটেকটিভ গল্পগুলো যেভাবে হয়, হ্যাঁ, একজন মানুষ প্রাইভেট ডিটেকটিভ থাকে এবং সে বিভিন্ন ক্রাইম সলভ করে, এটা তো বাস্তব জীবনে হয় না আসলে এরকম। মানে প্রাইভেট ডিটেকটিভ জিনিসটা না, এটা অনেক ফ্যান্টাসাইজ করে লেখা। প্রাইভেট আমাদের প্রাইভেট ডিটেকটিভ স্পাই সবগুলোই হচ্ছে এমন ভাবে লেখা হয়েছে যেটা হচ্ছে মুখরোচক চানাচুরের মতো, কিন্তু বাস্তবে আসলে সেরকম না। এইজন্য এটা নিয়ে অনেকে লিখছে, কিন্তু ধরেন আই মিন স্পাই থ্রিলার এই টাইপ জিনিসগুলো কিন্তু লিখতে যারা লিখছে আগে, আপনি যদি ইশার কথা চিন্তা করেন, জন লেকারের কথা চিন্তা করেন, বা জন লেকার কিছুটা অথেন্টিক, ইয়ান ফ্লেমিং এর চিন্তা করেন। হ্যাঁ, ইয়ান ফ্লেমিং কিন্তু আইকনিক, কিন্তু আসলে কিন্তু ওইভাবে কাজ করে না স্পাইরা। সো হোয়াটএভার, কিন্তু তারা ওই সেক্টরের। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি হচ্ছে ওই নেভাল অফিসার ছিল সম্ভবত, সিক্রেট কিছু একটা ছিল, আমার খেয়াল না। আমি বইটা পড়ছি ইনফ্যাক্ট, হোমস জেমস বন্ড জমজমাট বলে একটা বই আছে কৌশিক মজুমদারের, সেটার মধ্যে জেমস বন্ডের একেবারে নারী নক্ষত্র ঘেটে ফেলা হয়েছে। তো সেইটার মধ্যে পড়ছিলাম আমি, আমার এক্স্যাক্টলি এখন খেয়াল নাই। বইটা খুব ভালো, যদি না থাকে দেখতে পারেন কালেক্ট করে। তো ওখানে জেমস বন্ডের অনেক কিছু আছে।
অনেক ডাটা আছে। লাইক হ্যাঁ, তারপরে বলতেছিলাম জন লেকারও আপনার MI5 এ কাজ করছে, হুম। সিকিউরিটি সার্ভিস যেটা আর কি ব্রিটিশদের। তো তার মানে এবং আপনার ফরসাইথও কিন্তু ওর যে উপন্যাসগুলো কনস্পিরেসি থিওরিগুলো সেগুলো সম্পর্কে তার একটা সম্যক ধারণা ছিল, ভিতর থেকে নলেজ ছিল, কারণ সে হচ্ছে ওই কাইন্ড অফ সে নিউজ ওখানে জার্নালিস্ট হিসেবে কাজ করছে বিভিন্ন কনফ্লিক্ট জোনে, এবং তার কিন্তু সে এমন অনেক ইনফরমেশন জানতো যেগুলো আসলে সাধারণ মানুষের জানার কথা না। তো তারা যখন বিভিন্ন বই লিখছে সেগুলো কাইন্ড অফ সেগুলো কিন্তু আলাদা একটা ভ্যালু অ্যাড হয়েছে, যে তাদের একটা আলাদা নলেজ আছে এই বিষয়ে, এবং তারা সেটাকে আশ্রয় করে তারা নতুন একটা ফিকশন লিখছে। আবার ধরেন রবিন কুকের কথা যদি চিন্তা করি, সে তার মেডিকেল লিখছে, হ্যাঁ সে কিন্তু খুব বড় ডক্টর ছিলেন রবিন কুক, সার্জন ছিলেন, এবং হচ্ছে কাইন্ড অফ ইভেন তার মনে হয় পোস্ট গ্রাজুয়েশন হার্ভার্ড থেকে। সো মানে সে তার ডক্টর হিসেবে সে অনেক বড় মাপের ডক্টর ছিলেন। তো সে তার আপনার একটা মিশনে সে ছিলেন, সাবমেরিনে ছিলেন মনে হয়, ওই সময় তার হয়তো হাতে কাজ ছিল না, তখন লেখালেখি শুরু করেছিলেন। তো মানে তারা স্পেশালিস্ট যারা, তারা যদি তাদের সাবজেক্টে লেখেন এবং সেই লেখাটা যদি স্টোরি ভ্যালুও থাকে, সেটা কিন্তু অন্যরকম একটা ভ্যালু অ্যাড হয় ওভারঅল। তো এটা কাইন্ড অফ এটাকে আমরা ইগনোর করতে পারি না, এটা অবশ্যই একটা ভালো ব্যাপার যদি কেউ স্পেশালিস্ট হয় এবং সে সেই সেক্টরে লিখতে পারে। যেমন আমাদের এখানে যারা প্রতিরক্ষা বাহিনীর সাথে আছেন বা আর্মি পার্সন যারা, তারা যদি লাইক মিশন নিয়ে লেখালেখি করেন, এরকম দু একটা লেখা আছে, যেমন হেল কমান্ডো খুব সম্ভবত এরকম একটা বই সেবা থেকে ছিল। হেল কমান্ডো কি অ্যাডাপ্টেশন ছিল না? শিওর না, এটা আমি জানি না, কিন্তু যে লিখছেন সে হচ্ছে আর্মি পার্সন। আচ্ছা আচ্ছা, না হেল কমান্ডোই খালি না, যেমন ধরেন এই যে সানজুর আধুনিক দৃষ্টিকোণ থেকে সানজুর আর্ট অফ ওয়ার বলে একটা বই বেরোছিল, বাতিঘর থেকে বেরোছিল, পরে মনে হয় ওটা ঐতিহ্য বা নালন্দা কোথাও থেকে বের হয়। সেটা যে লিখছিল সে ভদ্রলোকও আর্মি পার্সন ছিলেন। দেন হচ্ছে রিসেন্টলি একটা বই বেরোছে কমান্ডো, এটা ওই নালন্দা থেকেই বেরোছে, এটাও হচ্ছে যে কমান্ডো লাইফ নিয়ে লেখা এবং ওই ধরনের ট্রেনিং করা ওই সেক্টরের একজনের নিয়ে লেখা। তো ডেফিনেটলি আপনি যেটা বলছেন ঠিক, যে কিছু ভ্যালু অ্যাড হয়, কিছু ইনসাইড নলেজ থাকে যেটা হয়তো বা মানে সরাসরি একটা সাধারণ মানুষের জানতে অনেক বেশি স্ট্রাগল করা লাগবে, কারণ আপনি আমি যদি লিখতে চাই সেটা নিয়ে অনেক বেশি রিসার্চ করা লাগবে, যেটা হয়তো বা ওই লোকটা যে লিখছে সে খুব মানে অলরেডি সেই রিসার্চটা তার করা, সে জানে, তো তার জন্য এটা সহজ হয়। আবার আপনার একটু ভিন্ন রকম দেখা যায়, যে ধরেন জেমস রলিন্স উনি যেমন ছিলেন হচ্ছে ভেটেরিনারি ডক্টর, সে কিন্তু পরবর্তীতে টেকনো থ্রিলারে চলে গেছে, সে কিন্তু একটু এরকম, হ্যাঁ ওইটাই তো, দুই রকমই আছে আর কি। তো আমার যেটা মনে হয় যে গল্পটা ভালো হচ্ছে কিনা এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং সেটা ভালো হওয়ার জন্য আলটিমেটলি লেখককে যে একেবারে স্পেসিফিক্যাল বিশেষজ্ঞই হইতে হবে সেটা জরুরি না, কারণ হচ্ছে যে মানে এখন হচ্ছে ওপেন আপনার হচ্ছে যে নলেজের যুগ। আগে যে জিনিসটা হয়তো জানতে আপনার প্রচুর লাইব্রেরিতে গিয়ে বই ঘাটা লাগতো বা কেউ জানে এমন কারো কাছে গিয়ে ধর্ণা দেওয়া লাগতো, এখন কিন্তু সেটা লাগে না। আপনি প্রপার চ্যানেলটা যদি খুঁজে বের করতে পারেন, আপনি নিজেই কিন্তু একেবারে 100% না হলেও 70% নলেজ আপনি হচ্ছে নিজে রিসার্চ করে পড়ে হয়তো অনেক পড়তে হবে, কিন্তু আপনি জিনিসটা বের করে একটা মোটামুটি ধারণায় যেতে পারবেন, যেখান থেকে গল্পটায় আপনি এটা ইনকর্পোরেট করতে পারবেন। যেমন আমার খেয়াল আছে, আমি হচ্ছে যখন ওয়েস্টার্ন একটা উপন্যাস লিখতে গেলাম, তখন আমি ওয়েস্টার্ন কিন্তু এমন না যে একেবারে অসংখ্য ওয়েস্টার্ন পড়ছি বা আমি ওয়েস্টার্ন জনরার খুব বিশাল ভক্ত, এরকম না। বাট আমি যেটা করছি, আমি হচ্ছে কিছু ওয়েস্টার্ন বই পড়ছি, সেখান থেকে হচ্ছে লেখার স্টাইলটা কেমন এটা জানার জন্য। তারপরে হচ্ছে আমি কিছু আপনার হচ্ছে যে ভিডিও দেখছি, যে ওই সময়টা কেমন ছিল সেটা জানার জন্য। সে সময় কিভাবে আপনার হচ্ছে ঘোড়া ধরা হইতো, সে সময় কিভাবে হচ্ছে আপনার ফার্মিং করা হইতো, সে সময় কিভাবে হচ্ছে আপনার ডুয়েল আহ্বান করা হইতো, এরকম বহু ছোট ছোট ঘটনা, এগুলো ভিডিও বা হচ্ছে আর্টিকেল পড়ে, হ্যাঁ আমি প্রচুর হচ্ছে সেখান থেকে জানতে পারছি।
যে কারণে যেটা হয়েছে যে আমি যখন বইয়ে সেটা ইনক্লুড করছি হয়তো বা সেটা একটা ইলুশন ক্রিয়েট করছে যে আমি ওই সময়টা জানি মোটামুটি, কিন্তু আসলে আমি হয়তো সে বিষয়ে বিশেষজ্ঞ না। আমি যতটুকু বইয়ের স্বার্থে জানা প্রয়োজন ততটুকু জেনে লিখছি, ততটুকু চেষ্টা করছি অথেন্টিক রাখার, বাট হয়তো বা আমি 100% বিশেষজ্ঞ সেই জায়গাটাতে না। তো সেজন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখনকার সময় দাঁড়িয়ে আসলে বিশেষজ্ঞ হওয়ার থেকে আপনার হচ্ছে আপনি জিনিসটাকে ঠিকভাবে ইনক্লুড করতে পারছেন কিনা এটা বেশি জরুরি। এবং সেটার জন্য আসলে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, আপনি যথেষ্ট পরিমাণ যদি রিসার্চ করে থাকেন তাহলে কিন্তু আপনি জিনিসটা ওইভাবে সাজিয়ে লেখার একটা লেখনী ক্যাপাবিলিটি থাকলে আপনি পারবেন আর কি। ওইটাই যদি আপনার ইন্টারেস্ট থাকে আর কি। ইন্টারেস্ট থাকে, এক্স্যাক্টলি। যেমন আমাদের সর্বকালের সেরা ডিটেকটিভ যেই লেখাগুলো, শার্লক হোমস যেমন লিখছে, তিনি ডাক্তার ছিলেন। তারপরে তার মানে তার এটা কিন্তু পুরাই তার ডিফারেন্ট একটা সেক্টর, তাই না? যদিও সে বলছে যে তার ডিডাকশন যেই প্রসেস সেটা সে ডাক্তারি নলেজ থেকে করছে আর কি। কারণ হচ্ছে কাইন্ড অফ মেডিসিনে দেখবেন যে ডায়াগনোসিস যেটা সেটা কাইন্ড অফ একটু ডিডাকশনের টাইপ, সেখানে কিন্তু আপনার অনেক কিছু মিলাইতে হয়, একটার সাথে আরেকটা সম্পর্ক খুঁজতে হয়। আপনি ওই যে এখনকার যেই ডক্টর হাউস সিরিজ আছে ওটা দেখলে দেখবেন যে সে কিন্তু করে, তার টিম ডায়াগনোসিস করতে প্রয়োজনে তাদের বাসা বাড়িতে করে। তো মানে টোটাল পাগল লোক, সে কারো অসুখ দেখে যদি তার পছন্দ হয়ে যায় সে ওটা চিকিৎসা করবেই, মানে সে রুগী না চাইলেও সে করবে। ভয়ানক অবস্থা। ওরা কিন্তু মেকার যারা তারা কিন্তু বলছে এটা কিন্তু কিছুটা শার্লকিয়ান ওদের কাইন্ড অফ বেসিস আছে আর কি। তো এবং আমি জানতাম না, আমি জেনে খুব অবাক হলাম যে নিহার রঞ্জন গুপ্ত যে উনিও কিন্তু ডাক্তার ছিলেন। ও আচ্ছা, আমি কিটিরায় পড়তেছিলাম সেদিন। আচ্ছা আচ্ছা, ওই বইটা কিনছিলেন আপনি শেষ পর্যন্ত না? আমি অনেক ভেটো দেওয়ার চেষ্টা করছিলাম বাট আপনি না, আমি এটা পড়তেছি কারণ হচ্ছে এমনি গল্প কি ভালো লাগতেছে? অত ভালো লাগতেছে না, অত ভালো লাগতেছে না বলতে মানে আসলে ডিটেকটিভ গল্প হিসেবে যেই সময় লেখা হয়েছে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো। ওরকম সময় বলতে তখন মনে হয় খুব বেশি কাজ হয় না এগুলো নিয়ে। তো বাংলায় এত চমৎকার এত বেশি কাজ, তারপরও সেটাই কিন্তু খারাপ না। কিন্তু ওই লাইক সমসাময়িক তখনকার যে রাইটার যারা আছেন তাদের যেই লেখার ডেপথ, সেরকম ডেপথ নাই, এটা তো সমস্যা। যাই হোক, তো আজকেই আবার আমি আজকে ইসে আসতেছিলাম, আমার এই কাজের জায়গায় আজকে ফ্লাইটে আসতেছিলাম, তো আমার পাশে একজন ভদ্রমহিলা বসছিলেন। আচ্ছা, তো ওনার সাথে আমার আলাপ হইলো। উনি মানে আমার এখানেই থাকেন, এলাকায় মানে দিনাজপুরে থাকেন আর কি। যাই হোক, তো পরে ওনার সাথে এমনি পাশে যেহেতু বসছে নানা বিষয়ে আলাপ হচ্ছিল। পরে উনি শুনলাম যে উনিও নাকি ছোটবেলায় পড়ছেন, কিটিরায় পড়ছেন। আচ্ছা আচ্ছা, আমার খুবই মজা লাগলো যে আমি বললাম যে আমি তো এখন পড়তেছি। তো মানে এটা একটা দেখেন, তার মানে কিরিটিরায় ওই মানে ওনার এইজ কেমন আমি জানি না, বাট কিরিটিরায় কিন্তু আমাদের বাবা মা বা তার আগের এইজের যারা আছে তারা কিন্তু অনেক পছন্দ করে। আমি যে যেটা বললাম যে না, উনি বয়স্ক অনেক, 50-এর উপরে বয়স। তাহলে তো পছন্দ করার কথা, আই থিংক পছন্দ করার কথা। যাই হোক, তো মানে আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা শুরুই করছি হচ্ছে যে ফেলুদা আর ব্যোমকেশ দিয়ে, বুঝছেন? এখন ব্যোমকেশ হচ্ছে বাংলা সাহিত্যের যত মৌলিক ডিটেকটিভ স্টোরি আছে তার মধ্যে মানে মোস্ট মানে কি বলে ক্রিটিক্যালি আপনার হচ্ছে সাউন্ড এবং সেরা। তো সেই কারণে যেটা হয়েছে ওইটার সাথে কম্পারিজনে গিয়ে অন্যগুলো একটু খেলো হয়ে যায়। তো এখন আবার যে থ্রিলার গুলো আসছে সেখান থেকে আবার মানে ওইটার আবার পেসিংটা ডিফারেন্ট, সিস্টেমটা ডিফারেন্ট, সো এগুলো আমরা খুব ইজিলি অ্যাকসেপ্ট করতে পারি। বাট পিওর ডিটেকটিভ ফিকশন যেগুলো সেগুলো ওই যে ব্যোমকেশের সাথে ক্ল্যাশ লেগে বা ফেলুদার সাথে ক্ল্যাশ লেগে একটু দেখা যায় যে একটু কেমন হয়ে গেছে, ওই জন্য একটা ব্যোমকেশ প্লাস হচ্ছে ফেলুদা তো খুব চমৎকার একটা সিরিজ। কিন্তু আপনি মানে আমি অবাক হয়ে গেছি এই রিসেন্ট টাইমসে হচ্ছে আপনার বেশ কিছু গ্রুপে বা ইসে দেখছি যে অভাব নাই, বুঝছেন? মানে শত শত ডিটেকটিভ আছে কলকাতায়, বুঝছেন? মানে এটা অবাক করার মতো, শত মানে লিটারালি শত শত ডিটেকটিভ আছে যাদের আমরা নামই জানি।
হুকা হ্যাঁ কাশি, আছে কলকে কাশি, হ্যানারে ত্যানারে, রাইটারদের একটা ন্যাক ছিল যে তারা ভয়ানক। তারা সুযোগ পেলে একটা ডিটেকটিভ গল্প লিখছে আর কি হ্যাঁ মানে সবাই। এবং তাদের জন্য ওই যে ম্যাগাজিন কালচারটা খুবই হচ্ছে এই জন্য মানে কি বলে দোষী বলেন বা হচ্ছে কৃতিত্ব বলেন, এটা ম্যাগাজিন কালচারের কৃতিত্ব। তো সেখানের কারণে কিন্তু বহু লেখক হচ্ছে কিশোর উপন্যাসিক হয়েছে, সাহিত্যিক হয়েছে, যাদের আসলে কিশোর সাহিত্য নিয়ে তেমন কোনো আগ্রহ হয়তো বা ওইভাবে ছিল না। তারপরে বহু লেখক হচ্ছে দেখা গেছে সমকালীন উপন্যাসিক হয়ে গেছে। না আমি এটা বুঝলাম যে সবাই লিখছে, এটার একটা প্রমাণ হচ্ছে শিবরাম চক্রবর্তীর মতো লোক দেখলাম যে হ্যাঁ হ্যাঁ কলকে কাশির মতো একটা ক্যারেক্টার আছে তার detective। কলকে কাশি এক্স্যাক্টলি। তো যদিও মানে সেগুলো ডিটেকটিভ গল্প কিনা সেগুলো নিয়ে তর্ক হতে পারে। আচ্ছা আমাদের কিছু কমেন্ট চলে আসছে ভাই, একটু কমেন্ট গুলো আমরা অ্যাড্রেস করি। হ্যাঁ অ্যাড্রেস করি। শাফায়াত মিরাজ ভাই বলছেন যে বিশেষজ্ঞ হওয়া জরুরি না, তবে কিছু সুবিধা আছে মনে হয়। হ্যাঁ সেটাই আমরা বলতেছিলাম, সেটাই যে বিশেষজ্ঞ হইতে হবে এমন কথা নাই, কিন্তু কারো যদি কেউ যদি বিশেষজ্ঞ হন, তার ফিল্ড নিয়ে লেখেন এবং তার ওই গল্পে স্টোরি ভ্যালু থাকে যদি, তাহলে সেটা অবশ্যই একটা আরেকটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে সেখানে। কৌশিক ভাই কমেন্ট করছেন যে ভাই এক সময় সবাই তো বন্ধুরও পড়তো, এখন পত্রিকায় দেখবেন। মানে এটা আমি 100% রিলেট করতে পারি। আমি হচ্ছে 2013 সালে, ঠিক আছে, আমি জানি আমার সাথে অনেকে হয়তো একমত হবে না, আমার কুয়াশা সিরিজও পড়তে খুব ভালো লাগে নাই খুব একটা। কুয়াশা তো আগের, বেশ আগের, কুয়াশা তো প্রায় 50 বছর আগের সিরিজ। তো ঠিক আছে সেই সময় হয়তো বা ভালো ছিল। যেটা হয়েছে যে বনহুর, বিশেষ করে বনহুরে আমি হচ্ছে খুব আশা ছিল আমি কিনবো কারণ এই যে বক্স সেট বেরোলো তখন একটা 2011-12 সালের দিকে একটা বক্স সেট বের করলো ওই সালমা বুক ডিপো থেকে। আমি ওটা থেকে খুব ফ্যাসিনেট, আমার এই সমগ্রর প্রতি সবসময় একটা খুব আকর্ষণ আগ্রহ ছিল, কারণ ছোটবেলায় বই কিনতে পারতাম কম, তো কোনোভাবে ভজিয়ে একটা সমগ্র কিনতে পারলে তো ওইটা অনেক পড়া যেত অনেকক্ষণ বসে। তা আমি হচ্ছে এই দস্যু বনহুর সেট কিনবো, আমি খুবই ডিটারমাইন্ড। তার আগের বছর কিনতে পারিনি, তো 13 সালে যেটা হইলো আমি বিদেশে গেলাম, তো তখন ওই সমগ্র কিনে আলটিমেটলি লাভ নেই, কারণ নিতে পারবো না, আর ক্লাস পড়েও শেষ করতে পারবো না। ওই জাস্ট ফেব্রুয়ারিতে, মার্চে গেছিলাম, তো ফেব্রুয়ারিতে আমি শেষ করতে পারবো না। তা আমি একটা ভলিউম কিনছিলাম, ভলিউম 1 কিনে আমি বাসায় এনেই পড়তে বসছি। আমি পড়তে বসে যে পরিমাণ হতাশটা হয়েছি, ঠিক আছে, মানে সে পুরা বাংলা সিনেমা, ওই যে সেই দস্যু বনহুর, সে হচ্ছে ওই যে মানে বাংলার রবিনহুড আর কি, জঙ্গলের রবিনহুড, সে হচ্ছে তার প্রেমিকা কি জানি হারে আমি তো ভুলে গেলাম, সে ওই যে ঝড়ের মধ্যে সে হারিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ সে হচ্ছে ঝড়ের মধ্যে হারিয়ে যায়, নৌকা ঝড়ে হারিয়ে যায়, কোথায় চলে যায়, দস্যুর হাতে পড়ে, ওই বাংলা সিনেমায় যা হয় দস্যুর হাতে পড়ে সে হচ্ছে দস্যু হয়ে ওঠে, কিন্তু সে দস্যু হলেও সে ভালো লোক, সে হচ্ছে গরিবের উপকার করে, ঠিক আছে, সে হচ্ছে আসে, হ্যাঁ মানে অনেকটা ওই আদলে লেখা। এবং গল্প প্রতিটাই হচ্ছে শেষ হইয়া হইল না শেষ, একটু ওই যে শেষে রেখে দেয় পরের খণ্ডে দ্রষ্টব্য এরকম কিছু একটা, এবং পরের খণ্ডে গিয়ে হচ্ছে আবার সেই হয়, এবং পরের খণ্ডও শেষ হয় না, তো এরকম অনন্তকাল ধরে। তো ওই সময় আসলে পারফেক্ট পাল্প ফিকশন যেটাকে বলে, হ্যাঁ তো ওই সময় বাংলার এখানে এরকম অ্যাডভেঞ্চার স্টোরি বা হচ্ছে আপনার ডিটেকটিভ বলবো না আমি, অ্যাডভেঞ্চার বা হচ্ছে ওই একটু মানে কি বলে পাল্প ফিকশনই বলবো, তো সেইটা কম ছিল খুব। ওই সময় একজন ভদ্রমহিলা, সে মানে কতটা সাহসের সাথে ওই জিনিস লিখছে, কত বছর আগের, কিন্তু অনেক আগের, তো ওই জন্যই বেশ পপুলার। ওই জন্যই হয়েছে কি তখনকার মানুষ কিন্তু ধরেন ওই সামাজিক প্রেক্ষাপটে এটা খুব খাপ খেয়ে গেছে, যেটা আমরা এখন রিলেট করতে পারি না, হয়তো আমরা সমাজ অনেক এগিয়ে গেছে বা হচ্ছে টেকনোলজিক্যালি আপডেট হয়েছে, আমরা অনেক নতুন জিনিস দেখি যে, বা অনেক অ্যাডভান্স জিনিস পড়ছি যেগুলো হচ্ছে আমরা এখন ওইটার সাথে রিলেট করতে গিয়ে জিনিসটাকে একটু খাটো মনে হয়, বাট সেই সময়ের থেকে যদি আপনি দেখেন তাহলে আসলে সেগুলোরই ছিল না, সাহিত্য মানও খারাপ ছিল, বুঝছেন, এটা একটা বড় সমস্যা। যেমন ধরেন যে কোনো লেখাই আপনার সেটার সাহিত্য মানের একটা ব্যাপার যা আছে, সেটা আপনি এগুলা দিয়ে বুঝতে পারবেন যে এগুলা কাল অতিক্রম করতে পারে না। হইতে পারে সে অন্য একটা সময়ের জন্য লিখছে, কিন্তু তারপর আপনি মানে এখন পরে মজা পাচ্ছেন না, এর কারণ এটা যে সেগুলো লেখাটাও খুব একটা ভালো ছিল না, এটা একটা ব্যাপার। এটা সত্যি কথা। তার কারণ হচ্ছে পিটি রায় পরে আমার এটা মনে হয়, আপনি যদি এখনো সেই অনেক আগের সেই উপন্যাসগুলো পড়েন, যদি আপনি বিভূতিভূষণ একটা বই পড়েন, আপনার কিন্তু ভালো লাগবে। সেটাই বলতেছিলাম, আপনি যদি চাঁদের পাহাড়, কত আগের উপন্যাস, বাট আপনি এখন পড়লে কিন্তু আপনার, আমি বেশি দিন আগে পড়িনি, আমার কিন্তু জটিল লাগছে। ওই যেই সময়েরই হোক, মানে আপনার
টেস্টের হয়তো যে বাউন্ডারি হয়তো সেটা থাকে। ভাষাগত কিছু প্রতিবন্ধকতা থাকে, কিন্তু সেটুকু পেরিয়ে যেতে পারলে স্টোরি রাইটিং যদি ভালো হয়, প্রোজ যদি ভালো হয়, তাহলে ভালো লাগবে। এটা সত্যি কথা, এটা ঠিক। আচ্ছা, আমরা এই যে হয়তো একটু ডাইভার্ট হয়ে ডমরুচরিত গেছি। করেন, ডমরুচরিত কত আগের লেখা, তাই না? কিন্তু হুম, হুম, হুম। মানে আপনি এখন যদি পড়েন, আমার মনে হয় না যে একজন সাধারণ পাঠক যে তার কাছে খারাপ লাগবে হুম, বা কন্টিনিউ করতে পারবেন, এরকম হবে না। হুম, সত্যি কথা। আচ্ছা, আরো আচ্ছা, কমেন্ট আসছে, আরো কমেন্ট কমেন্ট। আমি নিয়ে নেই। আহ, কৌশিক জামান ভাই আবার লিখছেন যে কুয়াশার প্রথম দিকের বইগুলো সুবিধার না, পরের গুলো বেশ ভালো লাগছে। এটা হইতে পারে, আমি আসলে প্রথম দিকের কয়েকটা পড়ে এত হতাশ হয়েছি, পরে আর না, পড়তাম না। আমি আমি ওই প্রথম ভলিউম কিনছি, তারপরে সালাম। আমি আর ওইটা আমি ওই হ্যাঁ, পথে যাচ্ছি না। আমি তো ডায়লগ গুলো দেখে খুবই অবাক, এই ধরনের ডায়লগ কেমনে। মনিরা, মনিরা ছিল এক বইয়ের নাম, ছিল মনিরা মনে হয়, মনির এবং মনিরা। নায়ক হচ্ছে আচ্ছা, মনির আর নায়িকা হচ্ছে মনিরা। আচ্ছা, কি শেখ হলো? নাজমুল হাসান লিখছেন যে এভরিথিং ইজ এ কপি অফ এ কপি অফ এ কপি, রাইটিং সামথিং অরিজিনাল ক্লোজ টু ইম্পসিবল। আচ্ছা, এটা নিয়ে আমার যদিও একটা আলাদা ফিলোসফি দ্বিমত আছে, আছে। যে আমার কাছে, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে এটা আমাদের রাইটিং বা ক্রিয়েটিভ কাজকে খাটো করে দেখার একটা আইডিয়া এটা। আমি আপনার সাথে খুব বেশি দ্বিমত মানে করতেছি না, এগেইনস্টে কথা বলছি না, জাস্ট বা অফেন্ড করার মতো কিছু বলছি না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আহ, এই কনসেপ্টটা আসলে একটু অনেক সময় ক্রিয়েটিভিটিকে খাটো করে দেখা হয় এই কনসেপ্টের মাধ্যমে, কিন্তু আসলে অবশ্যই সবসময় নতুন কিছু করার সুযোগ আছে। আর যেমন এই যে কৌশিক ভাই আছে, কৌশিক ভাইয়ের সাথে আমি বলি, উনি তো জঞ্জিতর ভক্ত। এই জঞ্জিতর কমিক্স গুলো পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের কনসেপ্ট এগুলো তো কোয়াইট ইম্পসিবল, এগুলো আগে কারো চিন্তা করা। রঞ্জিতের যে কমিক্স গুলো দেখছেন, মানে আমি তো দু একটা পরে খুবই অবাক আসলে হচ্ছি। কিভাবে হ্যাঁ, এভাবে চিন্তা, অনেক যদিও টুইস্টেড খুবই মাইন্ড, সিক, খুবই টুইস্টেড। সিক কনসেপ্ট গুলা, ভাই, কিন্তু তারপরে জাপানিজরা আসলে মানে এরা মানুষ তো, এরা অন্য কিছু, বুঝছেন? আমার কাছে মনে হয় না যে একই খালি এই খালি ধরনের চিন্তা। জুনজি তো না, জাপানিজ তো আমি অনেক মাঙ্গা পড়ছি, সো এদের হইতে চিন্তা পারে এগুলো ভাবনাই হচ্ছে ওদের খুবই culture মানে সাথে, আমি উইয়ার্ড কালচারের টাইপের। সাথে যাই না বলে হয়তো আমার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু স্টিল মানে আমি বলতেছি, এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে না, ক্রিয়েটিভিটি এখানে খাটো করে আমার মনে হয় কি, মানে এই এই কমেন্ট আলটিমেটলি যেটা মিন করে সেটা হচ্ছে, ধরেন ক্রিয়েটিভিটি খাটার প্রশ্ন না, নতুন কিছু করতে পারবো না এটাও না। আপনার হচ্ছে যে আমরা আসলে অ্যাজ এ রাইটার কিন্তু ইনহেরিট করতে পারি, মানে করতেই পারি। ধরেন একটা স্টাইল থেকে আমরা ইনহেরিট করেই তো নিজেদের একটা স্টাইল পাই, তাই না? মানে এমন তো না যে আমরা একেবারে মনে করেন আকাশ থেকে কিছু আবিষ্কার করলাম, এরকম না। আমরা আমাদের যে অভ্যাসগুলা, যে আরেকটা, হ্যাঁ, রাইট রাইট যে রাইট। পাঠ্যাভ্যাসগুলা, যে লেখার অভ্যাসগুলা, যেগুলো পছন্দগুলো অপছন্দগুলো, সেগুলো ব্লেন্ড করেই কিন্তু আমাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটির জায়গা তৈরি হচ্ছে। এবং যারা সেটা তৈরি করতে পারতেছে তারাই কিন্তু সাস্টেইন করতে পারতেছে, তারাই একটা ভালো কিছু করার মানে দিক থেকে এগিয়ে থাকতেছে। এইটাই মনে হয় আসলে এই এই সব ডায়লগ। এবং আমি খালি সে না, আপনার হচ্ছে যে উনি না, আপনার হচ্ছে আমার আমি ঈশের বইতে পড়তেছিলাম। আপনি যদি পড়ে থাকেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সমগ্র কিশোর সাহিত্য বইটা, খুব সম্ভবত এটার ভূমিকায় নারায়ণ গঙ্গোপাধ্যায় অলমোস্ট সেম একটা কথা লিখছে, যে মানে আমি যদি কারো থেকে নিয়েও থাকি সেটা আমার অধিকার, ঠিক আছে, কারণ আমার অগ্রজ, সে হচ্ছে লিখছে, সাহিত্যে যা সৃষ্টি হয়েছে সেখান থেকে পুল করা ইটস নট এ সিন, মানে এটা এটা হচ্ছে আমরা করতেই পারি, তার মানে কপি করা না। আপনি না কিন্তু না, তা কপি তো করতেছেন অবশ্যই না, কপি না আপনি তো, হচ্ছে মানে ইন্সপিরেশন নিচ্ছেন, তাই তো। তো মানে সেই দিক একই থেকে আমার মনে হয় যে আইডিয়াই তো আপনি নতুন করে লিখতে পারেন। যেমন মানে আমি তো ওইসব লেখার খুব ফ্যান, যেগুলো রূপকথাগুলোকে নতুন করে লেখা হয় যে, এবং আমিও ফেয়ারি ট্রাই টেল করছি। রিটেলিং, হ্যাঁ, এটা আমিও পছন্দ করি তো এই ধরনের। এগুলো তো ধরেন তার মানে আপনি তো কনসেপ্ট নিচ্ছেন, বা কনসেপ্ট নিয়ে ক্যারেক্টারও আপনি নিচ্ছেন। ক্যারেক্টার নিচ্ছেন এবং অনেক গল্পও নিচ্ছেন, আমার নেই আর কি, যখন লিখি সব, কিন্তু সেটা ডিফারেন্ট ভাবে লিখি, মানে কিভাবে হাউ ইট ইজ টোল্ড, এটা তো খুব গুরুত্বপূর্ণ। এটা একটা, মানে ডেফিনেটলি, এটা যেমন ধরেন এই যে সত্যি। আপনার হচ্ছে ফেলুদা, ফেলুদার তো সত্যজিৎ রায় সরাসরি বলছে যে আমি হচ্ছে যে ইসের থেকে নিছি, আপনার হচ্ছে যে কি বলে ইসের থেকে ইন্সপায়ার্ড, তাই না? শার্লক হোমস থেকে। শার্লক হোমস হচ্ছে ফেলুদার গুরু বা সামথিং, এটা তো সে ডাইরেক্টলি বলছে। কিন্তু আপনি দেখেন সেখানে যে ট্রায়োটা সে ক্রিয়েট করছে, যে তোপসে, আপনার হচ্ছে জটায়ু, এবং হচ্ছে আপনার ফেলুদা, এই ট্রায়ও কিন্তু শার্লক হোমসে নাই। ইভেন জটায়ুর মতো একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারই কিন্তু নাই, যেটা কিন্তু ফেলুদা সিরিজের অন্যতম একটা স্ট্রং পয়েন্ট, তাই না? তো আলটিমেটলি যতই হোক,
ডিফারেন্ট। হ্যাঁ তা তো অবশ্যই না তা তো অবশ্যই। ইভেন আপনার সত্যজিৎ রায় তো তার শঙ্কু লিখছে, সেটাও তো আমার কাছে মনে হয় চ্যালেঞ্জার দ্বারা হ্যাঁ, ইন্সপায়ার্ড। মনে হওয়ার কি আছে, এটা তো তারপরে বলছেই মনে হয় কোথাও না কোথাও করছে। বলছে, মনে বলে নাই, কিন্তু আমার মনে হয়, কারণ আপনি দেখেন যে সে অল্প কিছু অনুবাদ করছে, তার মধ্যেও শার্লক হোমস, আর্থার কনান ডয়েলের গল্পগুলো আছে। জন কি একটা গহ্বরের একটা জন ব্লু গহ্বরের রহস্য, এরকম একটা গল্প আছে, ওইটা কিন্তু কনান ডয়েল, বা ব্রাজিলের কালো ব্যাগ, ওটা কালো বাঘ। না ব্রাজিলের কি কোনান ডয়েলের না মনে হয়, ব্রাজিলের কালো ব্যাগ কি কনান ডয়েলের না? শিওর না, মনে করতেছে না, কিন্তু হইতে পারে। যাই হোক, তো মানে বোঝা যায় সে ভালো ইন্সপায়ার্ড ছিল কনান ডয়েলের কাজ দ্বারা। এরপরে আরেকটা কমেন্ট আসছে, কি সৈয়দ অনির্বাণ, উনি আসছেন লেখক। এটা কার, আমি একটু দেখে নিই। ব্রাজিলের কালো ব্যাগ স্টোরি, এটা ইংলিশ নাম কি কে জানে? দ্য কালো বাঘ ফ্রম ব্রাজিল। না, এটা কনান ডয়েলের। আরে বলেন কি সেই ব্রাজিলিয়ান ক্যাট, হ্যাঁ, আর্থার কনান ডয়েলের। এই গল্পগুলো কিন্তু আপনার মনে আছে কিনা, কনান ডয়েলের কিন্তু এই যে স্ট্যান্ড অ্যালোন ছোট ছোট যে গল্পগুলো, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। না আমি পড়িনি কোনান ডয়েলের ছোট গল্প, আমার পড়ার সৌভাগ্য হয় নাই। আচ্ছা, ইভেন আমি আসলে শার্লক হোমসও খুব বেশি পড়ি নাই, তো এদিক থেকে আমি একটু পিছিয়ে আছি আর কি। আচ্ছা, সৈয়দ নির্বাণে ভাই লিখছেন, কি লেখা আছে তার উপর নির্ভর করে শিকার কাহিনী, যেমন নিজে শিকারী হলে অনেক বেটার হয়, আবার ভৌতিকের জন্য নিজে ভূত না হলে চলে। নিজে ভূত হওয়াটা খুব ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট হবে। তবে শিকার কাহিনী, এই যে এটা ঠিক কথা, কিছুদিন আগে বুদ্ধদেব গুহ মারা গেলেন, তো আমি ওনার একটা ইন্টারভিউ শুনতেছিলাম, তো উনি রিজুদা সিরিজ দেখছে। রিজুদা সিরিজ পুরাটাই হচ্ছে এক শিকারী, মানে নায়ক যে শিকারী, আপনি পড়ছেন কিনা আমি জানি না, আমি পড়ি নাই, বাট সেখানে সেটা যে বলতেছিল যে বুদ্ধদেব গুহ অলমোস্ট সবগুলো স্টোরি হচ্ছে তার নিজস্ব অভিজ্ঞতা থেকে লিখছে। তো তার শিকারের নেশা ছিল, সে শিকার করছে নিজে গিয়ে, এবং সেসব অভিজ্ঞতা থেকে ড্র করেই হচ্ছে সে রিজুদা সিরিজটা তারা করেছে। যে কারণে হ্যাঁ, যে কারণে হচ্ছে রিজুদা কিন্তু অনেক পপুলার একটা সিরিজ, মানে হয়তো টেনিদা কিংবা হচ্ছে ফেলুদার মতো পপুলার না, বাট তারপরেই কিন্তু ঘনাদা রিজুদা এরা আসে। তো সেদিক থেকে অবশ্যই কথাটা আমি এগ্রি করি যে ওই নিজস্ব অভিজ্ঞতা থাকলে হ্যাঁ একটু ভালো তো হইতে, একটু সাউন্ড হয়, কি হয়। ইভেন ধরেন যারা সাম্বালা সিরিজ পড়ছে, বাংলাদেশের শরীফুল ভাই সাম্বালা সিরিজ, তারা নিশ্চয়ই খেয়াল করবে যে বিভিন্ন সময় হচ্ছে ঐতিহাসিক রেফারেন্স আসছে, সেখানে হচ্ছে ঐতিহাসিক রেফারেন্সের মধ্যে হয়তো ক্যারেক্টারটা ইনপুট দিচ্ছে শরীফ ভাই, কিন্তু শরীফ ভাই নিজে হচ্ছে ইতিহাসের ছাত্র আমি যতদূর জানি, তো সেদিক থেকে ডেফিনেটলি হচ্ছে ইতিহাস না, ইতিহাসই প্রভাবলি ইতিহাস, সোশ্যাল সায়েন্স মনে হয়, সোশ্যাল সায়েন্সে কিন্তু সোশ্যাল সায়েন্সের মধ্যে কিন্তু ইতিহাসের পার্ট আসে। আমরাই পড়ছি, আমরা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমরা হচ্ছে ইতিহাস কিন্তু পড়তে হয়েছে। আমাদের আরো দুইটা কমেন্ট আছে, নিয়ে নিই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন সে ফলো। আচ্ছা, শেখ নাজমুল হাসান বলছেন, yes, creative people are different from others, that's why they are misunderstood by even their friends and family. যখন তারা কিছু ইনডাইরেক্টলি বলতে চায়, অন্যরা সেটার হিডেন মিনিং বুঝতে পারে না, only those who are similar to them understand. হ্যাঁ, এটা তো অনেক সময় হয়, স্পেশালি যদি এরকম একটা সমাজ হয় যেখানে সবকিছু বলা যায় না, বা স্বাধীনতার একটা ঝামেলা থাকে, তখন তো অনেক সময় ক্রিয়েটিভ, এটা আমার কাছে মনে হয় হুমায়ুন আহমেদ অনেক করছে। কিন্তু হুমায়ুন আহমেদ নিজে কিন্তু খুব বেশি কলম টলম লেখে নাই, যা বলার সে মনে হয় গল্পের মাধ্যমে বলছে, কিন্তু মানে তার মেসেজগুলো মোটামুটি ইনডিরেক্ট ছিল, সে কিন্তু অনেক কিছু বলছে। এখন উপন্যাসগুলো পড়লে বোঝা যায় যে সে কিন্তু অনেক মাঝে মধ্যে অনেক কিছু বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে হুমায়ুন আহমেদ এই জন্যই, মানে আমি সবসময় একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন হুমায়ুন আহমেদ গল্পের মধ্যে অনেক কিছু বলছে, অনেক জটিল জটিল কুটিল কুটিল মানুষকে ঠেস দিয়ে করে অনেক বলছে, বাট সে এমন ভাবে বলছে যে কেউ তারে হচ্ছে আঙুল তুলতে পারে নাই, তারপরে তারে সরাসরি কোনো কিছু বলতে পারে নাই, যে কাজটা অনেক সমকালীন তার সমসাময়িক অনেক লেখক বা লেখিকা যারা এই কাজটা করছে, কিন্তু তাদের ভাষাটা সঠিক ছিল না দেখে
মানুষের গায়ে লেগে গেছে এবং তারা বহিষ্কৃত হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। নিন্দিত হয়েছে, খুনও হয়েছে। রাইট কিন্তু রাইট রাইট। আলটিমেটলি হুমায়ুন আহমেদ কিন্তু এর থেকে অনেক বড় বড় কথা বলছে। কথাই লিখছে, কিন্তু দেখা হ্যাঁ গেছে যে যাদের হ্যাঁ এগেইনস্টে বলছে তারাও আবার তার লেখা পছন্দ করে। পড়ছে, মজা পাইছে। কিন্তু এইখানেই হচ্ছে মানে একজন ভালো মানে একজন বুদ্ধিমান এবং ভালো লেখকের সাথে খুব ভালো একজন আমি হচ্ছে এক্সাম্পল দিতে, কিন্তু যেহেতু এটা পাবলিক হ্যাঁ একটা স্পেস, এজন্য দিচ্ছি না। হুমায়ুন আহমেদ হ্যাঁ এমন হ্যাঁ খুব হ্যাঁ ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস বলছে, যেটা আসলে আমাদের হ্যাঁ সোসাইটিতে কিভাবে বললো, বা আমার কাছে যেটা মনে হয় যে মানুষ আসলে গল্পের ভিতরে অনেক কিছু থাকলে মানুষ ইগনোর করে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। মানে আপনি বলতেছেন বাট ওটা একটা চরিত্র এসে বলতেছে, সেটা এমন ভাবে বলছে যে ওর ওর একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে বলছে হয়তো, সেটা কিন্তু কারো গায়ে লাগবে না, কারণ সবাই ধরে নেবে যে এই লোকটার জীবনের ঘটনা, সেটা তো আসলে আমাদের সাথে রিলেটেড না। কিন্তু আপনি যদি একেবারে ডাইরেক্ট কমেন্ট্রি দেন, তখন কিন্তু এটা খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায় যে তাইলে এটা আমাকেই বলছে সরাসরি, এটা তো ওর জীবনের কাহিনী না, এটা আমারে বলছে, তার মানে আমার বিরুদ্ধে কথা বলছে লোকটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইভেন হয়তো সে এমন একজনের মুখে দিয়ে বলাচ্ছে, সে হয়তো এই গল্পের একটা নেগেটিভ চরিত্র। নেগেটিভ এখানেও আমার মনে হয় কি যে অভিজ্ঞতা কাজে লাগে। হুমায়ুন আহমেদ তো ব্যক্তি জীবনে ছিল শিক্ষক, তো সে সম্ভবত ওই ছাত্রদের স্টাডি করে ঠোরে বুঝতে পারছে যে মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে। ঠিক আছে, টিচারদের যেটা করতে হয় বেসিক্যালি, তাদের কিন্তু পুরো একটা বড় ক্লাস ম্যানেজ করতে হয়, সো অটোমেটিক্যালি হচ্ছে হিউম্যান সাইকোলজি নিয়ে কিন্তু তাদের বেশ কিছু কাজ করতে হয়। কোনটা বললে মানুষজনের কাছে বেশি গ্রহণযোগ্য হবে, বা হচ্ছে কোনটা বললে পরে সবাই খেপে যাবে, কোনটা বললে ঠান্ডা থাকবে, এগুলো কিন্তু তারা অনেক ভালো জানে বা বুঝতে পারে। তা আমার মনে হয় ওই অভিজ্ঞতাও কিন্তু কাজে লাগছে। এটা কিন্তু এখন নতুন ট্রেন্ড, যে আপনি ভিলেনদের মাধ্যমে আপনি কিছু সত্য বলবেন, সত্য বলাবেন। হ্যাঁ, এবং এটা কিন্তু ভালো ভালো একটা ওয়ে আর কি। ধরেন আপনি কিছু একটা বলতে চান, আপনি বলতে পারতেছেন না, কিন্তু আপনার যে ভিলেন ক্যারেক্টারটা সেটা কি ওরকম না, মানে আমাদের জোকার টাইপ ভিলেন ধরেন, যে তার একটা আলাদা ফিলোসফিক্যাল গ্রাউন্ড আছে, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে দিয়ে অনেক কিছু বলাইতে পারবেন আপনি। আচ্ছা, ওকে, পরের কমেন্টটা দেখি। যে মাহরুদ হয়ে গেছে কোয়েশ্চেন, ডক্টর, ডু ইউ থিংক দেয়ার ইজ চান্স দ্যাট নিউ ভ্যারিয়েন্ট অফ কোভিড ইজ অলরেডি ইন বাংলাদেশ? আচ্ছা, এইটা এটা নিয়ে কথা হচ্ছে, মানে এটা নিয়ে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আরেকটা ভ্যারিয়েন্ট আসছে, কিন্তু মানে এখন পর্যন্ত যেহেতু আমাদের কন্ডিশন খারাপ হয়নি, সুতরাং এটা নিয়ে আমরা চিন্তা করছি না। হয়তো ওই যে ভ্যারিয়েন্ট নতুন, মানে নতুন ভ্যারিয়েন্ট সবসময় একটা চান্স থাকে যে নতুন ভ্যারিয়েন্ট আসতে থাকে, কারণ হচ্ছে যে কোভিড তো ইভলভ করতেছে প্রতিনিয়ত, কন্টিনিউয়াস ইভলভ করে, তো সুতরাং ভ্যারিয়েন্ট যখন আমাদের লাইক একটা শক্তিশালী ভ্যারিয়েন্ট হয় তখন সেটা ফোকাসে আসে, এর আগে আসবে না। কিন্তু মানে দেয়ার আর থাউজেন্ডস অফ ভ্যারিয়েন্ট, সুতরাং এটা নিয়ে আসলে মানে কোভিড এর বৈশিষ্ট্য তো এটা যে এটা হচ্ছে খুব দ্রুত রূপ বদলায়, যে কারণে ভ্যাকসিন আবিষ্কার করাটা ডিফিকাল্ট, যে কারণে ভ্যাকসিন হয়তো বা 100% কার্যকর না এখনো, যে কারণে হচ্ছে নতুন একটা ভ্যারিয়েন্ট আসলেই হয়তো ওই আগের গুলোর সাথে কম্পাটিবিলিটি বেশি এবং এটার সাথে একটু কম হয়ে যায় ভ্যাকসিনের, তো এইসব চ্যালেঞ্জ আছেই। তো মানে এগুলো কতদিনে অতিক্রম করা যাবে এটা একটু ডিফিকাল্ট। মানে কোভিড যে গোত্রের ভাইরাসটা, এটা তো আসলে এরকমই, আপনার যে আমাদের সর্দি কাশি যে ভাইরাস দেওয়া হয় এটা একই গোত্রের, সুতরাং এটা কন্টিনিউয়াস, এগুলো কিন্তু ভ্যাকসিন দিয়েও খুব একটা লাভ হয় না। লাইক লাভ হয় না বলতে আমি মিন করতেছি যে সেটা আবার বুস্টার ডোজ দিতে হয় আর কি। আগের গুলোতে দেখা যাচ্ছে, কোভিডের ক্ষেত্রে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের যে নর্মাল ফ্লু শট যেটা, সেটা কিন্তু প্রতি বছর দিতে হয়। প্রতি বছর দিতে হয় ফ্লু শট, হ্যাঁ। বাট ফ্লু শটটা যেটা হয়েছে যে ওই যাদের একটু ঠান্ডার প্রবলেম আছে বা ওই প্রবলেমটা যাদের আছে তাদেরই দিতে হয়, সাধারণ মানুষ কিন্তু দেয় না ঢালাওভাবে। কোভিড যেটা দেখা যাচ্ছে যে এখন আমাদেরকে গণহারে কোভিড দেওয়া হচ্ছে, যেটা আবার যেটা সমস্যা হচ্ছে সবাই পাচ্ছেও না। নিউ ভ্যারিয়েন্ট কি ভাই আমি জানি না, বিড়ালের সাথে সম্পর্ক হতে পারে। হ্যাঁ না, নিউ ভ্যারিয়েন্টই এখন যেটা বের হইছে, এটা কোথায় জানি ধরা পড়ছে, মনে হয় মেক্সিকোর ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, নিউ ভ্যারিয়েন্টের কথা বলা হয়েছে অলরেডি ইন বাংলাদেশ। ও আচ্ছা, আমি নিউ ভাবতেছিলাম, নিউ লিখছেন। আচ্ছা 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 আচ্ছা, সেটা মানে এরকম, এটা নিয়ে আমাদের যেহেতু এরকম কোনো এখনো মেসাকার কন্ডিশন হয় নাই, সুতরাং এটা নিয়ে আসলে না রিপোর্টেড কেস তো নাই মনে হয় মিউর এখনো, ল্যামডার আছে যতদূর জানি, থাকতে পারে। নাই। আচ্ছা, এটা খবর পাইলে হয়তো আপনারা বলতে পারবেন। বাট আসলে আপনাদের তো একটা বড় অর্গানাইজেশন, আপনি কাজ করতেছেন,
ওখানে আসলে কি অবস্থা, মানে এখন এই যে ভ্যাকসিন মানুষজন নিচ্ছে বা রেজিস্ট্রেশন করে পাচ্ছে না, বা আপনার হচ্ছে এইসব নিয়ে পরিকল্পনাটা আসলে কি, মানে হয় না যে ধরেন একটা দেশের কি করে, ধরেন ভিয়েতনামে সমস্যা হইলো, তারা হচ্ছে ভ্যাকসিন নিয়ে মোটামুটি একটা হার্ড ইমিউনিটিতে গিয়ে তারপরে সবকিছু ওপেন করবে। বাট আমাদের দেশে যেটা দেখা যায় যে সেটা হয় না, কিছুদিন লকডাউন হয়, ভ্যাকসিন হয়তো 5,000 লোক পাইলো, তারপরে আবার সব ওপেন হয়ে গেল, আবার ভাইরাস বেড়ে গেল, আবার লকডাউন হয়ে গেল। মানে এখানে আসলে হার্ড ইমিউনিটি তো আসতেছে না, তো সেই ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জ কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইখানে আসলে কি, মানে আমরা কি করতে পারি, এগুলো নিয়ে কি চিন্তা ভাবনা হচ্ছে বা আলোচনা কি হচ্ছে? এই টপিকে তো কথা বলতে গেলে অন্যদিকে চলে যাবে আলোচনা। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমাদের জনসংখ্যা প্লাস হচ্ছে ভ্যাকসিনের যেই অ্যাভেলেবিলিটি, এই দুইটার কম্বিনেশন করতে গেলে আপনার এই ধরনের কিছু ব্যাপার হবেই। আই মিন, আপনি যেটা বলছেন যে পাচ্ছে না বা রেজিস্ট্রেশন করতেছে, অনেকদিন ওয়েট করতেছে, এটা আসলে বাস্তবতা আমাদের পপুলেশনের কারণে, বুঝছেন। কিন্তু আমি ক্লোজ থেকে যেটা দেখি যে গভর্নমেন্ট প্লাস হচ্ছে এটার সাথে অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন তারা কিন্তু খুব মানে খুব আন্তরিক বলবো বা খুব কঠিন সময় পার করতেছেন এবং খুব কষ্ট করতেছেন তারা আর কি, কন্টিনিউয়াস তারা খুব তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছেন, তো ওখানে খুব তবে আমাদের যেহেতু ম্যানেজমেন্টের দুর্বলতা আগে থেকেই ছিল, হেলথ সেক্টরটা আমাদের আসলে স্ট্রং সেক্টর না, উইক সেক্টরই বলা যায়। তো মানে ওয়ান অফ দ্য উইকেস্ট সেক্টর সমস্ত সেক্টরগুলোর ভিতরে। সুতরাং তারপরও যতটুকু ট্যাকল দিচ্ছে আমার কাছে মনে হয় এটা অ্যাপ্রিশিয়েট করার মতো। সো এইটা মানে এখন যেটা কাজ যতটুকু হচ্ছে এটা হচ্ছে বেস্ট এফোর্ট আর কি। এর চেয়ে বেশি দিতে হলে হয়তো আরো লোক বল লাগবে, হ্যাঁ, আরো লজিস্টিক লাগবে, আর মিসম্যানেজমেন্ট তো আছে, আসলে কিছু করার নাই, মিসম্যানেজমেন্ট তো আছেই। হ্যাঁ, এটা আসলে আমাদের স্বভাব দোষ, এখান থেকে বের হওয়া কঠিন। সেটা কন্টিনিউয়াস ট্রাইও করতেছেন তারা, সুতরাং আই হোপ যে আস্তে আস্তে আরো উন্নত হবে। যাক, তার একটি অপ্রাসঙ্গিক কমেন্ট চলে আসছে। I just had a funny thought after hearing Masood bhai's Mew Mew cat like somebody new variant grants its victim 9 extra lives like a power of video games. না, আমার মনে হয় না করোনা মানুষকে এত সুযোগ দিবে, সেটা মিউ হোক আর ল্যামডা হোক। মিউর মতো করে লিখলে আমি তখন মিস করতাম না। মিউ হোক আর ল্যামডা হোক মানুষকে 9টা লাইভ করোনা দিবে বলে মনে হয় না, একটা দুইটা দিতে পারে বড় জোর। কারণ আমি যতদূর শুনছি যে করোনা হচ্ছে একবার কারো হইলে দ্বিতীয়বার হইলে পরে তার ঝামেলা বাড়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বিড়ালের যখন ভ্যারিয়েন্ট আলাদা হবে তখন আমরা সেটাকে মিউ ভ্যারিয়েন্ট বলতে পারবো আলাদা করে। তখন ওই যে এমইডব্লিউ মিউ যেটা। এনিহাউ, আমরা আসলে টপিক থেকে সরে গেছি করোনার আলাপে। এটা কিছু করার নেই, আমাদের হচ্ছে যে দেশের এখন যে অবস্থা বা পুরা বিশ্বেরই যে অবস্থা, এই আলোচনা গেলে পরে একটু সময় ওয়েস্ট হয়। তো ঠিক আছে, আমরা আবার ফিরে যাই আমাদের টপিকে। ভাই, আমাদের যে মূল টপিক ছিল যে বই লেখার জন্য আসলে ধরেন বিশেষজ্ঞ হওয়া জরুরি কিনা, কোনো নির্দিষ্ট বিষয়ে বই লেখার জন্য ওই বিষয়ে বিশেষজ্ঞ হওয়া জরুরি কিনা। হ্যাঁ, এখানে মানে মূল ব্যাপার তো লেখালেখি বা ফিকশনের জন্য মূল ব্যাপার যেটা লেখালেখির জন্য, আচ্ছা আমি একটু কমেন্ট পরে করি। লেখালেখির জন্য মূল ব্যাপার যেটা আপনার স্টোরি বলতে জানতে হবে, এবং আপনি স্টোরি আপনার একটা আছে সেটা আপনি বলতে চাচ্ছেন, এই আপনার ভিতরে আর্টসটা থাকতে হবে আর কি। আর আপনার এরপরে যেটা দরকার, যেমন আপনার স্পেশাল নলেজ যদি প্রয়োজন হয়, আপনি, আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ে হচ্ছে হেল্প নেওয়া। যেমন ধরেন ইভেন আমি যখন মেডিকেল লিখলাম তখন কিন্তু অনেক মেডিকেল টার্মস, আমি যদিও মেডিকেল স্টুডেন্ট ছিলাম তারপরও আমার কাছে অনেক কিছু ক্লিয়ার ছিল। তখন আমি যেটা করছি যে আমি হয়তো আমার সিনিয়রদের, ইভেন আমি আমাদের একজন অ্যানেস্থেশিয়াতে
একজন ভাই ছিলেন, তার থেকে আমি অনেক হেল্প নিয়েছিলাম। কারণ ওই সময় আমি ওই যে হ্যালোথন গ্যাস নিয়ে লিখছি। তো ওগুলো ডিরেক্ট অ্যাপ্লিকেশনে আসলে কি হয় পেশেন্টদের, সেটা আমি আসলে তার থেকে জেনে লিখছি আর কি। সুতরাং স্পেশালিস্ট বা একটা স্পেশালিস্ট স্পিয়ার যদি আপনি থাকেন, তখন এই হেল্পটা আপনি পাইতে পারবেন, যে আপনি হয়তো আপনার একটা নলেজ না থাকলেও সেটা আপনি কারো থেকে নিতে পারবেন আলোচনার মাধ্যমে। কিন্তু আপনি যদি মোটামুটি ধরেন লাইক একটা লেখার জন্য উঠে পড়ে লাগেন কোন একটা বই, এবং আপনি তখন অবশ্যই আপনার যেই নলেজটা লাগবে সেই সেই সাবজেক্টের স্পেশালিস্টের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন অ্যাটলিস্ট, তাই না? যেমন আমাদের নোলান যেই সায়েন্স ফিকশন মুভি বানাচ্ছে, সে ফিজিসিস্টদের সাথে আলোচনা করে লিখছে, মানে প্লট করাচ্ছে বা স্ক্রিন প্লে লিখতেছে। সুতরাং এটা তো সম্ভব, তাই না? তার ওই সায়েন্স ফিকশন লেখার জন্য যে তার ফিজিক্সে খুব ভালো নলেজ থাকা লাগবে, তার হয়তো ইন্টারেস্ট থাকবে হবে আর কি। ইন্টারেস্ট থাকলে সে সেটা নিতে পারবে মানুষ থেকে। এরকম তো আছে এক্সাম্পল। এইটা হচ্ছে মেইন। সব থেকে বড় এক্সাম্পল যেটা, সেটা মনে হয় যে আইজাক আজিমভ। এই ভদ্রলোক দুনিয়ায় হেন টপিক নাই জানিয়ে লেখে নাই, কিন্তু সে কি সব বিষয়ের বিশেষজ্ঞ ছিল? বোধ হয় না। আমাদের বাংলায় যে কোনো একটাই হতে পারে, বাট সে কিন্তু হেন বিষয় নাই জানিয়ে সে লেখে নাই। তো বাংলায় এরকম একজন আছে, নারায়ণ সান্যাল। নারায়ণ সান্যালের নাম অবশ্যই শুনছেন। সেও হেন বিষয় নাই জানিয়ে লেখে নাই। সে বিশ্বযুদ্ধ থেকে শুরু করে, বিজ্ঞান থেকে শুরু করে, আপনার সাইকোলজিক্যাল থ্রিলার থেকে শুরু করে, আপনার হচ্ছে সামাজিক উপন্যাস থেকে শুরু করে, গবেষণামূলক, নন ফিকশন, ইভেন ছবিও আঁকা নিয়েও বই লিখছে। তো আলটিমেটলি সবই লিখছে, কি লেখে নাই, ঠিক আছে? হ্যাঁ, মানে তার নিজের আঁকা ছবি আছে নারায়ণ সান্যাল। আমি একটা বই পাইছি মাঝখানে, কি জানি বাতিঘরে আছে বইটা, সেখানে নারায়ণ সান্যালের হচ্ছে পলিটিক্যাল কার্টুন বা বিভিন্ন কার্টুন আঁকে। তা আমি অবাক হয়ে গেলাম যে এই লোক লেখক ছিল, সে কার্টুনিস্ট, কার্টুনও আঁকছে, মানে এটা অবাক কাণ্ড। তো তাছাড়াও সে হচ্ছে ডিটেকটিভ ফিকশন লিখছে, সে দেখলাম যে বললাম না সাইকোলজিক্যাল ফিকশন লিখছে, সে হচ্ছে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বই লিখছে, সে হচ্ছে আপনার বায়োগ্রাফি টাইপের বই লিখছে, ঠিক আছে? তো হেন জিনিস নাই যে লেখে নাই। এরা কিভাবে করছে? এরা ওইভাবে গবেষণা করেই করছে, তারা নিশ্চয়ই সব বিষয়ে এক্সপার্ট ছিল না। প্রথমে যখন দেখছি যে আজিমভের আছে, জোকসের বই আছে। হ্যাঁ আছে তো, জোকসের বই কালেকশন সব আছে, নাই কি সব আছে, এই লোকে সব লিখছে। আবার এটা একটা এক্সাম্পল হতে পারে, যেমন ধরেন যারা বিভিন্ন স্পেশাল ক্যাটাগরিতে লেখে জনরা ফিকশন, তারা কিন্তু অনেক সময় মানে তাদের সেক্টরের বাইরেও যখন লেখে এবং যখন ভালো হয়, তখন কিন্তু বোঝা যায় যে স্টোরি টেলিংটা আসলে তার মেইন ব্যাপার। যেমন এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে রবিন কুক। রবিন কুক কিন্তু মেডিকেল থ্রিলার লেখছে ম্যাক্সিমাম, তার লেখা দেখি। কিন্তু সে কিন্তু স্ফিংস নামে একটা ইজিপশিয়ান নিয়ে একজন, হ্যাঁ, ইজিপ্ট নিয়ে একটা গল্প লিখছে। এবং কি বলে ইজিপ্টোলজিস্ট বলা হয়, একজন ইজিপ্টোলজিস্টকে মেইন ক্যারেক্টার বানিয়ে সে একটা উপন্যাস লিখছে। তাহলে দেখেন, সে ডাক্তার, সে হচ্ছে আজ শুধু ডক্টরই না, সে খুব ভালো মানে লাইক প্র্যাকটিসিং ডক্টর ছিল, খুবই হাই প্রফেশনাল যাকে বলে। তার মধ্যে একজন লোক এই আবার ইজিপ্ট নিয়ে গবেষণা করে বা ওই সেক্টরটা নিয়ে গবেষণা করে সে লিখছে। সুতরাং এগুলো অ্যাপ্রিশিয়েট করার মতো, বা এগুলোতে বোঝা যায় যে আসলে তার স্টোরি টেলিংটাই আসলে মেইন, তার স্পেশালিস্ট সেটা আসলে মেইন ব্যাপার না। আচ্ছা, তাহলে প্রশ্ন আবার যাই। শাফায়াত মিরাজ লিখছেন, লেখক বা যে কোনো ধরনের আর্টিস্ট কি আদৌ ভেবে সিদ্ধান্ত নিয়ে কাজ করে যে নির্দিষ্ট কিছু দিয়ে সে কাজ করবে? আমার মনে হয় সিদ্ধান্তটা অবচেতনভাবে নেওয়া হয়ে যায়, যার যেটা ভালো লাগে সেটাতেই সে কাজ করে, জোর করে মনে হয় না চাইলেও ভালো কিছু করা যায়। গুড কমেন্ট, গুড পয়েন্ট। আমার এখানে আমি দ্বিমত করব। অনেক সময় মানুষ নির্দিষ্ট জনরা ঠিক করেই লিখতে বসে, হয়তো তার ভালো লাগা থেকে করে, বাট সে করে। নির্দিষ্ট যে আমি করব না, নির্দিষ্ট ঠিক করে এটা জরুরি না। আমি যেমন র্যান্ডমলি করতে পারি, যেমন ধরেন
হুম শীর্ষেন্দুর সে সমকালীন বই সে লিখবে, তখন সে সমকালীন বই লিখছে। আবার সে যখন সবল লিখতে বসতেছে তখন সে ঠিক করে বসছে যে সে ডিটেকটিভ বা একটা ক্রাইম ফিকশন সে লিখবে, তখন সে ক্রাইম ফিকশন লিখতে বসছে। হ্যাঁ, এমন তো হতেই পারে যে সে আনন্দবেলার জন্য যে গল্প, পূজাবার্ষিকীর জন্য যে অদ্ভুতের বইটা লিখছে, সে ওইটা আনন্দবেলার জন্য লিখতে হবে দেখেই লিখছে। তার মানে তো এই না সে হচ্ছে যে ওটা ভালো লাগা থেকে লেখে নাই, বা সে তার লেখাটা কোনো খারাপ হচ্ছে এরকমও না, বা অবচেতনের সে সিদ্ধান্ত হচ্ছে এরকমও না, তার ওটা লিখতে হবে দেখে সে লিখছে, তাই না? তো না এখানে এখন ওই যে যখন আপনি রাইটার হিসেবে অনেকদিন ধরে আছেন এবং আপনার প্রতি মানুষের ডিমান্ড আছে বিভিন্ন, বা আপনার ইচ্ছা আছে যে এই সেক্টরে আমার কাজ করা হয় নাই, তো আমি একটা কাজ করি, তখন এটা একটা ব্যাপার হয়। যেমন এটা আমাদের চিলড্রেন লিটারেচার যারা লেখে আমাদের দেশে, এটা আমি তাদের ক্ষেত্রে বলি যে অনেকেই আছে যে তারা মানে তাদের চিলড্রেন লিটারেচার হয় না কিন্তু তারা লেখে, কারণ তারা একটা দায়বদ্ধতা থেকে লেখে। কারণ তারা মনে করে যে ওরা সব মানে সে বড়দের জন্য কাজ করছে, বাচ্চার জন্য একটা কাজ থাকা উচিত, এই দায়বদ্ধতা থেকে কিন্তু অনেকে লেখে। তবে এখানে একটা পপুলার এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আপনার এই যে সুনীল গঙ্গোপাধ্যায়। সে কিন্তু মানে উপন্যাসিক হইতে চায় নাই, সে কবি হইতে চাইছে এবং সে কবিতাই লিখছে। কবিতা লেখার জন্যই তাকে বিদেশে স্কলারশিপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমেরিকার মতো জায়গায়, যেখানে সে থাকে নাই। সে কবিতার টানে আবার দেশে ফিরে আসছে। এসে সে কিন্তু প্রকাশকের অনুরোধে সে কিন্তু প্রথম উপন্যাস লেখা শুরু করছে, এবং সে তখন জানতো না যে সে উপন্যাস লিখতে পারবে কি না দেও। সে কিন্তু ওই যে অনুরোধের ঢেকে গেলে কেবলমাত্র টাকা পাওয়ার জন্য সে কিন্তু তার প্রথম উপন্যাস আত্মপ্রকাশ লিখছিল। তাতে তার খুব একটা আগ্রহ ছিল না, সে কেবলমাত্র হ্যাঁ দেশ পত্রিকায় ছাপা হবে ওই জন্য সে টাকা পাবে ওই জন্য সে লিখছে। কিন্তু তার মানে এই না যে সে ওইটা ঠিকঠাক করতে পারে না। এবং পরবর্তীতে কিন্তু সে উপন্যাসিকই হয়ে গেছে। সে কিন্তু আর সেভাবে কবিতা কিন্তু পরবর্তীতে আর হয়তো খুব বেশি লেখে নাই, কারণ তার উপন্যাস এত জনপ্রিয় হয়ে গেছে এবং বিভিন্ন ধারায়, অ্যাডভেঞ্চার, কিশোর অ্যাডভেঞ্চার হোক, বা হচ্ছে সমকালীন হোক, হিস্টোরিক্যাল ফিকশন হোক, নন ফিকশন হোক, সে কিন্তু যথেষ্ট লিখছে। এবং নিজের আগ্রহ থেকে যেরকম লিখছে, অনুরোধ থেকেও সেরকম লিখছে। কোনোটাই কম বেশি যে খুব খারাপ হয়েছে এরকম না, কিছু আছে যেটা হয় যে সুনীল কিন্তু খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে এই যে আপনার আমরা যে টপিক আলোচনা করতেছি, কারণ সুনীল হচ্ছে হিস্ট্রিক্যাল ফিকশন গাইছে, তাই না? এখন ওই যে সুনীলের সাথে একটা সাক্ষাৎকার আছে ঋতুপর্ণ ঘোষের, ওখানে সে বলছিল রঞ্জিত গুহ ওই আপনার একজন ইতিহাসবিদ, সে তাকে বলছিল যে আমরা এত ইতিহাস বইপত্র লিখলাম, আমাদেরটা কেউ পড়ে না, আর তুমি গল্পের আকারে হ্যাঁ এটা মানুষ মানে পাগলের মতো করতেছে, তার মানে ওইভাবেই লেখা উচিত। এখন চিন্তা করেন, তা এটা একটা ভালো এক্সাম্পল। সুনীল কিন্তু ইতিহাসবিদ না, তাই না? তার পড়াশোনার টপিক ছিল কোন একটা সাবজেক্ট এসে পড়ছে, কিন্তু সে এই যে তার সাবজেক্টের বাইরে গিয়েই সে ইতিহাসকে আশ্রয় করে যে লিখছে, এবং তার বই থেকে হিস্টোরিক্যাল ফিকশন জনরাটাও কিন্তু তার বই থেকে পপুলার হয়ে গেছে। হ্যাঁ, তখন মানুষ কিন্তু নন ফিকশন পড়ে দেখার উল্টা আগ্রহ বোধ করছে। তো হ্যাঁ, তার মানে বোঝা যায় আসলে যেটা বলতেছিলেন যে আপনার ওই বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার থেকে যেটা জরুরি সেটা হচ্ছে লেখালেখিতে যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি থাকা। আপনার যদি সাহিত্য রচনা সৃষ্টির ক্যাপাবিলিটি থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি রিসার্চ করে লিখতে পারবেন। আর আপনার যদি ক্যাপাবিলিটি কম থাকে, তাইলে আপনি যদি ওই টপিকেরই বিশেষজ্ঞ হয়ে থাকেন, তাহলে আপনার গল্প কিন্তু ভালো হবে না, বা আপনার ওইটা কিন্তু পাঠক গ্রহণ করবে না। এটাই মনে হয় সব থেকে জরুরি। ওইটাই, সেটা হয়তো একটা ডিস্টিংটিভ কাজ হবে যে আপনি এমন একটা সেক্টর আছেন যে এই সেক্টরে সম্পর্কে মানুষ আইডিয়া নাই। যেমন ধরেন ওই যেটা কথা বলতেছিলাম পিচ্ছিল উপন্যাসটা কথা ধরেন, এটা একটা এমন একটা সেক্টর যেটা সম্পর্কে মানুষ আইডিয়া নাই। তো এই জন্য তার তখন এটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়, সেটা পপুলার হোক বা না হোক, বা মানুষের কাছে ভালো লাগুক বা না লাগুক। যেমন আমার কাছে পিচ্ছিল একটা ভালো লাগে নাই, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, এবং এই জন্য আমি রিকমেন্ড করছিলাম এই বইটা আমার একটা এপিসোড। হ্যাঁ, একটা এপিসোডে মানে রিকমেন্ড করছি একটা ব্যাপার যে ওইটা হইতে পারে, ওইটার একটা ওই যে অন্যরকম একটা ভ্যালু আছে, কিন্তু ওভারঅল এটা গুরুত্বপূর্ণ না। আপনি ইভেন আমাদের এখন তো আমরা দেখি যে আগে হয়তো একটা সময় ছিল যে মানুষ ওইভাবে চিন্তা করতো, ইয়ান ফ্লেমিং যেমন বা ফরসাইথ যেমন তাদের সেক্টরই লিখছে তাদের নলেজ দিয়ে,
এখন সেটা চেঞ্জ হয়ে গেছে আসলে। এখন কিংবা লিগ্যাল থ্রিলারের ক্ষেত্রে মনে হয় এখনো জিনিসটা আছে, নন লয়ার টাইপ কেউ লিগ্যাল থ্রিলার লেখে কিনা আমি জানি না, কিন্তু লিগালের ব্যাপারটা একটু ক্রিটিক্যাল, কারণ ওখানে আইনের এত মারপ্যাচ, এগুলো আসলে না জানলে ঠিকভাবে লেখা কঠিন। তবে তাও লেখা আইনের সম্ভব। বিশেষজ্ঞ হয়েও কিন্তু তার বাইরের ফিকশন লেখার লোক কাজ করা না, সেটা হয়েছে, তো এরকম যেমন তার বাইরে এই তো যে কাজ করবি। ডেভিড বালদাচি, যেমন সে ক্রাইম ফিকশন লেখে, সে কিন্তু লিগাল থ্রিলার লেখে না সেভাবে, কিন্তু সে, আমি যতদূর জানি, সে হচ্ছে ব্যারিস্টার বা এরকম কিছু একটা ছিল, যেই প্রফেশন সে ছেড়ে এসে পরে আপনার হচ্ছে যে মানে ফিকশন রাইটার হয়ে গেছে। তো সেখানে তার অধ্যাবসায় আছে। আমি রিসেন্টলি একটা হচ্ছে ওই যে দেখতেছিলাম, মাস্টার ক্লাস দেখতেছিলাম ইসের, ডেভিড বালদাচির। সেখানে সে বলতেছে যে সে যে পরিমাণ রিসার্চ করে, তার হচ্ছে ওই যে জার্নাল আছে, সেই জার্নাল সে বানায়। সে হচ্ছে একটা জায়গা নিয়ে লিখতে গেলে সেই জায়গায় সে গিয়ে ঘুরে আসে, সে ওই এরিয়াগুলো চিনে, সে এরিয়াগুলো চিনে সেখানে স্টোরিটা নিয়ে বসায়। হ্যাঁ, তারপরে ধরেন একটা রকেট সে পাঠাবে এয়ার স্পেসে, বা একটা ক্ষেপণাস্ত্র সে নিক্ষেপ করবে, সেটার পিছনে কি সায়েন্স আছে সেটা নিয়ে সে অনেক রিসার্চ করে। ধরেন দেখাচ্ছে যে আমার একটা পুরো বই অত সে লিখে ফেলছে ওটা রিসার্চ করে, বাট মূল বইতে হয়তো এটা 1.5 পাতা ইনক্লুড করছে মাত্র। তারপরে ধরেন যখন সে কোনো মেডিকেল টার্ম নিয়ে লিখতে যাচ্ছে, আপনি যেভাবে কথাবার্তা বলছেন, সে হচ্ছে এইভাবে তার যে মেডিকেল যারা হচ্ছে, যেমন একটা খুন হবে, হ্যাঁ একটা খুন হবে, সেই খুনটা একটা ভাবে সে সাজাইছে। তো সে হচ্ছে একবার ওই যে জাহাজে করে এক জায়গায় যাচ্ছে, তো তার এক মানে ডাক্তার বন্ধু তার সাথে আলাপ করতেছে যে আমি এইভাবে একটা খুন করব, এইভাবে এইভাবে খুন হবে, এইভাবে তুমি কি এটা কি ঠিক আছে কিনা। তখন তার ডাক্তার বন্ধু তো তাকে অ্যাপ্রুভাল দিচ্ছে। তো পাশের থেকে এক ভদ্রলোক আবার এটা শুনে ফেলছে, বুঝছেন, মজার ঘটনা। শুনে ফেলে সে ভয় পেয়ে গেছে, সে হচ্ছে কি জানি খাচ্ছিল, সেটা তার জামার মধ্যে পড়ে গেছে। তো সে তো মানে এক্সট্রিম হয়ে সে পুলিশ ডাইকা মামলা করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামলা করে দিচ্ছে রীতিমতো। এবং সেই বইয়ের, যেই বইয়ের জন্য রিসার্চ ছিল, সেই বইয়ের শেষে ডিসক্লেমার দিতে হয়েছে আদালতের রায় অনুযায়ী, যে আমি হচ্ছে এই কথা বলছিলাম এবং এইটা হচ্ছে যে মানে সম্পূর্ণভাবে মানে একটা ফিকশন, এখানে আমার কোনো কাউকে খুন করার উদ্দেশ্য ছিল না, এটা আমি খুবই দুঃখিত, এরকম কথাবার্তা লিখে তারপরে বইটা পাবলিশ করতেছে। তো এই লোক আসলে প্রচুর রিসার্চ করছে। সে যদিও বা ওই ধরেন সে হয়তো স্পাই না, সে হচ্ছে একটা আইনজ্ঞ ছিল, বাট সে কিন্তু স্পাই থ্রিলার লিখছে, বা সে হয়তো ডিটেকটিভ থ্রিলার লিখছে। হ্যাঁ, তো সম্ভব আর কি, কারণ সে লিখতে পারে, সে লেখাটা জানে, কিভাবে লিখতে হয় এটা জানে। আপনি আপনার মানে আপনি আপনার সেক্টরের বাইরে বা আপনি কোন একটা স্পেশাল সেক্টরের ব্যাপারে প্লট সাজিয়ে যদি লিখতে চান, সেক্ষেত্রে মানে like all you need to know some persons from that special sector. আপনি যেরকম কিছু মানুষকে জানেন যারা আপনাকে হেল্প করতে পারবে, আপনার যদি তাদের সাথে একটা ক্লোজ কন্টাক্ট করার সুযোগ হয়, তাহলে আপনার এটা কোনো ব্যাপার না। এটা তখন যেমন ধরেন এই যে বললেন যে আপনি যদি একটা প্লট লাইক এমন একটা কন্ডিশন তৈরি করেন যেখানে আপনার একটু মেডিকেল নলেজ থাকা দরকার, আপনি আপনার কোনো ডাক্তার বন্ধুকে সেটা করায় নিলেন জিনিসটা লেখার পরে। তো সেম আপনার যদি কোনো লাইক ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলোতে কোনো ফ্রেন্ড থাকে বা কোনো একজন পরিচিত কেউ থাকে, তাহলে সেটা আপনি করতে পারেন, তাদের কোনো একটা হেল্প নিতে পারেন যে কোনো কাজে। এবং এটা রাইটার ইয়ারা নেয়, থ্রিলার রাইটাররা তো প্রচুর নেয়। তারপরে ইভেন আপনি যখন একটু মোটামুটি লেখেন, আপনার যখন একটু পরিচিতি আছে, তখন আপনি চাইলে একদম আননোন কাউ হেল্প নিতে পারেন, মানে আপনার কমিউনিটির কারো থেকে নেওয়া। আমি এটা নিছিও, যদিও যেমন আমার কমিউনিটি কারোর কাছ থেকে, যেমন আমি লাইক কিছু কিছু ব্যাপারে আমি কিন্তু আমার থ্রিলার বেনিফিটস মিনিমালিস্ট কিন্তু অনেক টপিক ছিল যেগুলো মোটামুটি অনেক কিছু ছিল যেগুলা আমার জন্য জানা ছিল। তারপরে হচ্ছে হ্যাঁ, এগুলো কিন্তু অনেক মানুষের থেকে আমি হেল্প নিয়েছি। সুতরাং এটা মানে আমি একদম প্রথম দিকে যদি নিতে পারছি, সুতরাং যারা অনেক দিন লেখালেখি করতেছেন তাদের জন্য ব্যাপারটা নিশ্চয়ই ইজি। আরো সেটা তো আছেই, পরিচিত লোক। কিন্তু
আমার মতে হচ্ছে যে আপনার এখন অনলাইন থেকেও আপনি অনেক হেল্প পাবেন, হয়তো সে ভেরিফাই করা লাগতে পারে দুই একটা জায়গায়, কিন্তু এখন আপনি মানে যথেষ্ট পরিমাণ পড়ালেখা করার যদি আপনার আগ্রহ থাকে, আপনার যদি আবিষ্কার করার আগ্রহ থাকে, আপনি আবিষ্কার করতে পারবেন। কারণ ওইভাবে অথেন্টিক অনেক ডকুমেন্ট কিন্তু ডকুমেন্টারি আছে, ডকুমেন্টস আছে, আপনি সেখানে ঘেটে ঘেটে দেখে দেখে বুঝে বুঝে শুনে শুনে আপনি মোটামুটি জেনে ফেলতে পারবেন একটা জিনিস। আর গল্পের জন্য তো আসলে একেবারে কি বলবো, মানে একেবারে 100% বা 200% জানার আপনার দরকার হয় না। আপনি টপিক এটা নিয়ে রিসার্চ করতেছেন, সেটা আপনি যতটুকু গল্পের সাথে যায় ততটুকু রিসার্চ করলেই হয়। আপনার একেবারে যে একেবারে নারী নক্ষত্র ঘেটে, হ্যাঁ, একেবারে যে আপনি ধরেন একটা পিস্তল নিয়ে রিসার্চ করতেছেন, সেখানে যে বুলেটের ভিতরে কি গান পাউডার ইউজ করা হয়েছে, সেই গান পাউডারের মধ্যে কোন ধরনের এলিমেন্ট আছে, সেটা কত ডিগ্রি তাপমাত্রায় জ্বলে ওঠে, এত কিছু তো জানার দরকার নেই। আপনার বন্দুকের মডেল জানলেই চলে। হ্যাঁ, বন্দুকের মডেল জানলেই চলে, কারণ আপনি হয়তো বলবেন যে তার কোমর থেকে এই বন্দুকটা বের করলো। হ্যাঁ, তারপরে যদি আপনি ব্যাখ্যা করতে বসেন যে ওই বন্দুকের হচ্ছে যে রিভলভারের 5টা বুলেট থাকে, কারণ এটা ইউনিক একটা মডেল, সেই মডেল হচ্ছে অমুক ফ্যাক্টরিতেই বানানো হয়, সেখানে এই বন্দুকের হাতলের মধ্যে নাম খোদাই করা থাকে, ঠিক আছে, এটা ইঞ্চি অত ইঞ্চি, তাইলে তো মানুষ বিরক্ত হয়ে যাবে। সে আর বন্দুক দিয়ে গুলি করা হইলো কিনা সেটাই হচ্ছে সে জানতে চাবে না, সে হচ্ছে ওইখানেই পাতাটা হয়তো বন্ধ, ঠিক আছে, অনেক হয়েছে বন্দুকের ব্যাখ্যা, পরে পড়বো আবার। ভালো বলছেন। এটা কিন্তু একটা সমস্যা, মানে এই মানে এটা কেন হয় সেটা আমি বলি। যেমন ধরেন লাইক এটা একটা ঝামেলা, মানে আপনি যদি নিজের স্পেশালিটির বাইরে যখন লিখতে চান তখন এটা মনে হয়। যেমন লাইক আপনি একটা এই বন্দুকের উদাহরণই দিই, বন্দুক নিয়ে ধরেন আপনার আইডিয়া নাই, আপনি আপনার একটা চরিত্রকে দিয়ে আপনি হয়তো গুলি করাবেন, তো আপনি গবেষণা করলেন যে কি কি ধরনের পিস্তল আছে, হ্যাঁ, কি টাইপসের গানস আছে, এগুলো নিয়ে গবেষণা করে ধরেন আপনি একটা 200 পেজের বই করে ফেললেন, বা এমন একটা অ্যামাউন্টে পড়াশোনা করলেন যে এটা ওরকম নেট ঘেটে। তখন আপনি যখন এই জিনিসটা বসাবেন, নভিস বা আই মিন একটু কাইন্ড অফ লেখালেখির সাথে নতুনভাবে যুক্ত যারা, তারা এই ভুলটা অনেক সময় করে। যে তখন যেটা হয় যে আমার কাছে, তখন আপনার কাছে মনে হবে যে আমি এত পড়াশোনা করলাম, এটা আমি 2-3 লাইনে লিখবো, এটা কেমন হয়, আমি তার চেয়ে একটু বাড়াই আর একটু লিখি এটা নিয়ে। ইভেন মানে বলতে দ্বিধা নাই, আমার প্রথম দিকের লেখাগুলোতে এই ধরনের সমস্যা ছিল। যেমন ধরেন আমি হয়তো বাহাইজম নিয়ে লাইক 5-6টা বই পড়ছি আমি ভেন্টিলেকুইস লেখার সময়। এখন আমি যদি সেটা নিয়ে একটা চ্যাপ্টার না রাখি তাহলে কেমন দেখায়, বা এরকম ব্যাপারটা কেমন দেখাবে, মানে কেমন দেখে বলতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জিনিস নিয়ে এত জানছি আর কি নতুন করে। তো মানে এটা একটা নিজের কাছে দায়িত্ববোধের জায়গা চলে আসে হয়তো, যে আমার তো এটা জানানো দরকার আছে। হ্যাঁ, ফিচারের মতো করার তখন লিখছি একটা, যেমন ভেন্টিলেকুইসে একটা চ্যাপ্টার আছে পুরোপুরি একটা ফিচারের মতো, বা মিনিমালিস্ট এরকম একটা চ্যাপ্টার আছে যে কোহিনূরকে নিয়ে পুরোপুরি। কিন্তু এটা কিন্তু আমার কাছে পরে মনে হচ্ছে এগুলো দুর্বলতা গল্পের। হ্যাঁ, এইভাবে কিন্তু লেখা ঠিক হয় না, কারণ এই সেম কাজটা ড্যান ব্রাউন করে, এই জন্য ড্যান ব্রাউনের সাথে আমাকে তুলনা আমাকে পচানোর জন্য তুলনা করে। ড্যান ব্রাউন অনেক কিছু জেনে সে আসলে এখন কি করবে, সে হয়তো 500 পৃষ্ঠা পড়ছে, সেখান থেকে 1 পৃষ্ঠা লিখতেছে, কিন্তু 1 পৃষ্ঠাই পাঠকদের কাছে অনেক বেশি। এটা যেটা হইছে এখন, ওই যে আবার হয় না যে সাপে বর হয়, তো ওইটা হচ্ছে মানুষ আবার এইটাই পছন্দ করে ফেলছে ড্যান ব্রাউনের, বুঝছেন, পছন্দ করে। হ্যাঁ, আবার অনেকে এই জন্যই তার বই কিনে, যে আমি হচ্ছে কিছু ইনসাইড ডাটা পাবো, যেটা হচ্ছে ডাটা আমি জানি এবং ওইটা ডাটা পাওয়ার জন্য আমি পড়তেছি, কিন্তু ওইটা অথেন্টিক, হ্যাঁ, ওইটা পাবো আমি, মানে এই জন্যই তার বইটা কিনে। কিন্তু ড্যান ব্রাউনের জন্য যেটা খুবই হতাশাজনক, তার হচ্ছে প্রথম দিকের বইগুলা যেই লেভেলে ছিল গ্রাফের, নিচের গুলা ক্রমশ পড়তির দিকে, মানে মান, আমি মানের কথা বলছি, প্লটের ইন্টিগ্রিটির কথা বলছি। তার এই সমস্যাটা বুঝতে পারে নাই, না বুঝছেন, সে এই জিনিসটাকে কমন ট্রপ, মানে সে হচ্ছে কি ওই যে প্লটের ট্র্যাপে পড়ে গেছে, মানে তার হচ্ছে ভিলেনকে আপনি এটা হচ্ছে 2টা বই পড়লে পরের 2টা বইটা আবিষ্কার করতে পারবেন কিভাবে, কারণ তার একটা প্যাটার্ন আছে, ঠিক আছে, ভিলেন ডিফাইন করার। আপনি যদি বুঝে যান, আপনি তাহলে পরের বইগুলো আপনি গেস করে ফেলতে পারবেন, তখন আর গিয়া শেষে গিয়ে ওই মজাটা পাবেন না, যে ধাক্কাটা সে সবসময় ধাক্কাটা দিতে চায়, সেই ধাক্কাটা আপনি পাবেন না, কারণ আপনি ধাক্কা জেনে ফেলছেন, আপনি ডিডাক্ট করে ফেলছেন, বুঝছেন। তো এইসব কিছু ব্যাপার আছে যে
আমরা যদি নিজেদের ট্র্যাপে পড়ে যাই সেখানেও একটা প্রবলেম দাঁড়িয়ে যায়। তো যারা হচ্ছে যে ইনফরমেশন ইউজ করতে পছন্দ করে বেশি রিসার্চ করে, ওটা একটা ট্র্যাপের মতো যে আপনি তো বুঝতে পারছেন যে আপনি ফার্স্টের বইতে এরকম করছেন, আপনার প্রথম বই বা দ্বিতীয় বইতে করছেন, আপনি সেখান থেকে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করছেন, তাই না, পরবর্তী বইগুলোতে। হ্যাঁ, মানে এখন আমার কাছে মনে হয় দুর্বলতা, এবং আমি এটা চেঞ্জ করছি পরে অনেক কিছু, যেমন আমি নতুন যে সংস্করণ সেগুলোতে আমি সরাই ফেলছি অনেক কিছু। এই জন্য আপনার ইউনিকনেস আছে এবং আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। কিন্তু অনেকে যেটা আছে যে এই জিনিসটা রিয়েলাইজই করে না যে আমি প্রতি বইতেই একই ধরনের কাজ করে যাচ্ছি, একই ধরনের। হয়তো আমি হচ্ছে সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমার বইতে প্রতি বইতেই ধরেন একটা খুব আন্ডারডগ টাইপের ক্যারেক্টার থাকে যে হচ্ছে খুব স্ট্রাগল করে লাইফে শাইন করে। তো এটা একটা বইতে ভালো লাগলো, ঠিক আছে, দুইটা বইতে ভালো লাগলো। যখনই আপনি এই ধরনের 6টা বই লিখে ফেলছেন বা 7টা বা 8টা, তখন কিন্তু এটা মানে টোটাল একঘেয়ে হয়ে যাবে না? তো মানুষ যে আপনার আগের 3টা বই পড়ছে সে নতুন কি পাইলো? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের জায়গা রাইটারদের জন্য, যে জিনিসটা একই ধরনের লেখা লিখতে ভালো লাগে রাইটারদের। হ্যাঁ, তো এই জন্য আবার ওই যে রিসার্চটা দরকার হয়, তখন নতুন জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটির দরকার হয়, তখনই হচ্ছে আবার জিনিসটা ইউনিক হয়। তো এইটা হচ্ছে ব্যাপার আমার যেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। মানে ওই যে বললাম না, যেমন ধরেন মানে আমি এই সমস্যাটা মানে কারণটা জানি, এই জন্য আপনাকে শেয়ার করলাম যে নতুন অনেক রাইটার দেখবেন যে ওই যে ইনফোডেমিক হয় বা ইনফরমেশন অনেক বেশি থাকে, এইটার মেইন কারণ এটাই। যেমন আমি ধরেন মিনিমালিস্ট লেখার সময় কোহিনূর নিয়ে ইফদা জামিনের একটা বই আছে, ইফদা জামিনের বই, সেটা মনে হয় 250 পেজের একটা বই ছিল শুধুমাত্র কোহিনূর হিরাকি নিয়ে আর কি, ওইটার ইতিহাস হাবিজাবি নিয়ে আর কি। এটা হচ্ছে একটা কমপ্লিট বই পড়ছি আমি কোহিনূর নিয়ে। আর হচ্ছে আরো 4-5টা রেফারেন্স মানে 4-5টা না, মানে অসংখ্য অসংখ্য বিভিন্ন বইয়ের অংশ, কোহিনূর নিয়ে গবেষণা, বিভিন্ন হীরা নিয়ে গবেষণা, বিভিন্ন রত্ন নিয়ে গবেষণা, এগুলো আমি এত পড়ে তখন তো আমার কাছে মনে হচ্ছে যে মানে তখন আমি আসলে আমার সেন্স তখন চলে যায় যে এটা কোনটা বেশি আর কোনটা কম, কোন ইনফরমেশন পাঠকদের জন্য বেশি। হয়তো আমার কাছে খুব এক্সোটিক একটা ইনফরমেশন, সেটা আমি বসানোর জন্য হয়তো আমি আরো কিছু নর্মাল ইনফরমেশন দিলাম, যে ইনফরমেশন গুলো আমার কাছে মনে হচ্ছে যে খুব সাধারণ, কিন্তু হয়তো একজন নতুন পাঠকের কাছে সেই ইনফরমেশন গুলো নতুন, তখন তার কাছে যেটা মনে হবে যে অনেক ইনফরমেশন মনে হবে। যেমন এইটা পরে আমি যেটা করছি মিনিমালিস্টে, তো ধরেন তারপরও যথেষ্ট সামলে টামলে দিছি আর কি। আমি যা দিতে নর্মালি যা দেওয়ার কথা ছিল, যা দিতে ইচ্ছা করছে তার হয়তো 25% আমি লিখছি ওখানে। এখন এই বাকি ইনফরমেশন, যেমন আমি আমার একটা ভালো একটা অপরচুনিটি পাইছি, এটা যেমন কোহিনূর নিয়ে পরবর্তীতে ওই আমি একটা ফিচার লিখছিলাম কালের কণ্ঠে। আচ্ছা, ওই ফিচারে আমি আমার ধরেন আমার যা আমি জানছি তা সব মোটামুটি ফেলে দিয়েছেন উপর, এবং এটা নির্দ্বিধায় দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ফিচার তো তো আমার কাছে মনে ফিচারই। হয় যে এটা করতে পারে, এটা রাইটার কেউ যদি এরকম দিতেই একটা জিনিস নিয়ে হয়তো অনেক কিছু জেনে ফেলছেন, আপনি উপন্যাসে ব্যবহার করছেন, আপনার যদি বাকিগুলো জিনিস বলতে ইচ্ছা করে, আপনি আমার মনে হয় যে বেটার আপনি একটা আলাদা ফিচার লেখেন, তাহলে আপনার ওই এটা চলে যাবে। ফিচারই কেন, আপনার হচ্ছে যে এই যে রিসার্চ বা এই হচ্ছে ডাটা গ্যাদারিং বা এই হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং যদি আপনি বলেন, আপনি দেখবেন যে বড় বড় উপন্যাসের সিরিজের কিন্তু আবার এরকম কম্পেনিয়ন নভেল আছে বা গাইড বুক আছে, যেটার মধ্যে হচ্ছে যে আপনার ওই ওয়ার্ল্ড নিয়ে যাবতীয়। যেমন আমি একটা উপন্যাস লেখা শুরু করছিলাম, সেটার আমার ওয়ার্ল্ড বিল্ডিং এরই দেখি যে আমি পুরা ওইটাই একটা বই হয়ে যায়, বুঝছেন, এরকম অবস্থা। ইভেন আপনার যে টলকিন যে লর্ড অফ দ্য রিংস লিখছে, তার কিন্তু এরকম মিডল আর্থের উপর গাইড বুক আছে, তাই না, যে কিভাবে কি হয়েছে তার লেখা আছে, অন্য মানুষের লেখা আছে। হ্যাঁ, তো এগুলা কিন্তু আবার ব্যাপার যে আপনি চাইলে কিন্তু এগুলো করতে পারেন, এটা কিন্তু এক্সট্রা বিটের মতো আপনার কাজ করে এবং ওইটা কিন্তু তখন আপনার আকর্ষণীয় জিনিস হয়ে ওঠে। হ্যাঁ, এরকম অনেকেরই আছে। রিক রায়োডন যে পার্সি জ্যাকসন সিরিজ লিখছে, এই সিরিজের আবার বিভিন্ন সাইড বিটস নিয়ে আবার হচ্ছে যে সে হাফ ব্লাড ক্যাম্প হাফ ব্লাড নামে একটা বই মনে হয় তার আছে। তারপরে ইসের জন্য আছে কেইন ক্রনিকলস, যে সেটার জন্য একটা আলাদা আছে। হ্যাঁ, তার নিজের লেখায় আছে। ইজিপশিয়ান মিথোলজির কিছু জিনিস নিয়ে আছে। তারপরে হচ্ছে আপনার এইসব জিনিসগুলা কিন্তু তার রিসার্চের কাজগুলা সে ওইভাবে করে ইনক্লুড করে দিছে, সে ওইভাবে ইনক্লুড করে সে একটা আলাদা বই বানাইছে। হ্যাঁ, সে যে ঘাটাঘাটি করছে, জানছে, এই নলেজ গুলাকে সে আবার কনসাইজ করে আরেকটা সে ফিকশন ক্রিয়েট করছে, আরেকটা বা ফিকশন বা নন ফিকশন যাই বলেন, এটা ক্রিয়েট করছে।
এই স্কোপ গুলা রাইটাররা নিতে আচ্ছা। পারে, যে রিসার্চ করে ফেলানো যায় না। আচ্ছা, কোশ্চেন দিবেন Right. নাকি? হ্যাঁ, আমি তো কমেন্টগুলো নিয়ে নেই। শেখ নাজমুল হাসান বলছেন, ভাইরা, I have another question. What if someone wants to solve a real life cold case, but he doesn't have the opportunity to do so? Then if he writes a fictional story from his imagination and leaves it for future generation to solve it, will it be fruitful? আচ্ছা, তো ফার্স্ট অফ অল, রিয়েল লাইফ কোল্ড কেস যদি আপনি নিয়ে লিখতে চান, সেটা সাবধানে লিখতে হবে, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে, if he writes a fictional story from his imagination and leaves it for the future generation to solve it. আচ্ছা, অলরেডি ধরেন রিয়েল লাইফ কোল্ড কেস এবং সেটাকে আবার ফিউচারের জন্য সলভ করার জন্য রাখা, এটা যেতে পারে, মানে বিভিন্ন ফর্মিত হইতে পারে আসলে। এটা পপুলার একটা এক্সাম্পল আছে কিন্তু, আপনার যে জ্যাক দ্য রিপারের কাহিনী যদি আপনি জেনে থাকেন, খুশামত আবিষ্কার হয়েছে যে সে কে, তার রিয়েল আইডেন্টিটি বের হয়েছে, এবং এইটা কিন্তু বহু গবেষণামূলক লেখা আছে বা ওই সময় ডিডাক্ট করা বহু কেস আছে যেখান থেকে আসছে। বাট আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে বলি, যে আপনার হচ্ছে আমি যদি আজকের বসে কিছু ভাবতে পারি, সেটা কিন্তু ভবিষ্যতের কাজে লাগার সম্ভাবনা থাকে। যেমন জুল ভার্ন যখন বসে সে সাবমেরিনের কথা চিন্তা করছে, তখন সাবমেরিন কিন্তু আবিষ্কার হয় নাই, বাট সাবমেরিন কিন্তু পরবর্তীতে ওই আইডিয়ার উপর বেস করে মানুষ হয়তো একটা ক্রিয়েট করার চেষ্টা করছে। বা মানুষ যখন চাঁদে যাবে ভাবছে বা ওইটা দিয়ে একটা গল্প লিখছে, তখন হয়তো সে চাঁদে পৌঁছায় নাই, বাট একটা পর্যায়ে কিন্তু সে চাঁদে যাইতে পারছে। তো ইন থিওরি বা ইন প্র্যাকটিক্যাল লাইফ সেই ভাবছে, সে তার সাথে অনেকেই ভাবছে যে সাবমেরিনের মতো জিনিস থাকা দরকার, সে হয়তো গল্প লিখছে, সেটা পপুলার হয়েছে, বা হইতে পারে আর গল্প দ্বারাও হয়তো অনেক ইন্সপায়ার্ড হয়েছে, এটা হইতে পারে। মানুষের আসলে আমার ব্যাপার হচ্ছে, মানুষের যে মানুষ যদি ভাবতে পারে, সেটা যদি সে 100 বছর আগে ভাবছে এবং সে সেটা কোনোভাবে বলে গেছে বা রিলে করছে, সেটা কিন্তু রিফাইন হইতে 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 একটা পর্যায়ে কিন্তু সেটা কমপ্লিট হইতেও পারে, মানে একটা পসিবিলিটি কিন্তু থাকে। তো এই দিক থেকে আমি আসলে কোল্ড কেসের অ্যাঙ্গেলটা ওইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যে এদিক থেকেও জিনিসটা ফ্রুটফুল হইতে পারে আসলে। আর জ্যাক দ্য রিপার এক্সাম্পল তো আছেই, এরকম আরো হয়তো এক্সাম্পল পাওয়া যাবে, যেখানে হয়তো বা পুরনো কেস কোনো গল্প, অনেক গল্পের মাধ্যমে গেছে, সামনে গেছে, এবং একটা পর্যায়ে গিয়ে সেখানে রিয়েলিটি আবিষ্কার হয়েছে। কারণ যারা এসব হচ্ছে যে রিয়েল লাইফ, রিয়েল ক্রাইম, ট্রু ক্রাইম নিয়ে লেখে, তারা কিন্তু যথেষ্ট গবেষণা করেই লেখে, একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মতো। তারা অনেক রিসার্চ করে, খুঁজে, মানুষের ইন্টারভিউ নেয়, এবং একটা পর্যায়ে গিয়ে তারা একটা হাইপোথেসিস দাঁড়া করে যে এরকম হয়তো বা এরকম হয়েছিল। সেই হাইপোথেসিস সবসময় ট্রু না হইলেও কাছাকাছি একটা ব্যাপার থাকে। আমি ভালো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওই যে এই বইটা, একটু আটকে আসছে। আগাথা ক্রিস্টি। ও আচ্ছা আচ্ছা, ওইটা। হ্যাঁ, এই কমেন্টটা আপনি একটু সরিয়ে দেন, ভালো দেখা যাবে। ক্রাইম কেস। আচ্ছা, আর একটু বাইরে নেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কিনছিলেন ইসের থেকে, বাতিঘর থেকে। বাতিঘর থেকে কিছুদিন আগে বইটা কিনলাম, এবং এটা কিন্তু ওই যে ওনার প্রশ্নের সাথে ভালো একটা এক্সাম্পল এটা হতে পারে, যে আগাথা ক্রিস্টির অনেকগুলো গল্প সে কিন্তু একদম রিয়েল লাইফ ইভেন্ট থেকে সে ইনফরমেশন নিচ্ছে, এবং হয়তো ওই ক্রাইম গুলো এখানে ওই প্রত্যেকটা নিউজের হেড দেওয়া আছে, কোন নিউজ থেকে সে ইন্সপায়ার্ড, কোন গল্প। এবং এটা কিন্তু এমন না যে তার রিয়েল যে ইভেন্টটা, সেটা থেকে তার হয়তো নিজেই একটা ফিকশনাল সে একটা এন্ডিং চিন্তা করছে, কিন্তু হয়তো ক্রাইমটা একই। সো মানে এটা অসংখ্য উদাহরণ আছে এখানে, হয়তো আগাথা ক্রিস্টির মোটামুটি 40-50টা গল্পের রেফারেন্স দেওয়া আছে যে কোনটা কোন জায়গা থেকে এসে নিচ্ছে। সো সুতরাং এটা হয় আর কি, এটা যে এটা খুব আনকমন না, বরং যে ভালোই কমন, যারা ডিটেকটিভ গল্প লেখে তাদের জন্য খুব কমন যে এই ধরনের ক্রাইম তারা রিয়েল লাইফ ইভেন্ট বা রিয়েল নিউজ পেপার থেকে নেয়। এবং এটা নিতে হয়, কারণ আসলে আমরা রাইটাররা যতই ক্রিয়েটিভ হোক না কেন, রিয়েল লাইফ কিন্তু আরো বেশি ক্রিয়েটিভ। রিয়েল লাইফে একজন ক্রিমিনাল যে কত কিছু করতে পারে, সেটা হয়তো আমরা চিন্তা করতে পারি না, নতুন কত ভাবে যে কত ধরনের অপরাধ করা যায়। সুতরাং কেউ যদি এরকম করে, সেটা এক রাইটার নিতে পারেন বা নেয় অনেক সময়। আচ্ছা, তারপরে পরের কোয়েশ্চেনটা হচ্ছে,
also, what are your thoughts about the river theory told in Hinduism? আচ্ছা, এটা আসলে মানে আমাদের টপিকের সাথে অপ্রাসঙ্গিক টপিকের নাম আর এই বিষয়ে হ্যাঁ। আসলে বলার এখানে পয়েন্টও নাই। Exactly. তারপরে থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। তারপরে এটা প্রান্ততার জন্য কোয়েশ্চেন, নামের সাথে কোন অ্যানিমে দেখে লাগাই? এটা তো আসলে কম বেশি সব অ্যানিমেতেই আছে, তো যেটা যে কারণে এটা ইউজ করলাম, আমি প্রতিদিন আমার ফুল নামে ইউজ করি। তো মাসুদ ভাই আবার দেখি যে ডায়াল এম ফর মাসুদ ইউজ করে, তো আমার একটু শখ হইলো যে আমি একটু ব্যতিক্রম কিছু করি, এই জন্য আমি আজকে নামের সাথে কুন দিয়ে হচ্ছে ইনকর্পোরেট করছি। কুন ব্যাপারটা হচ্ছে ওই ধরেন সতীর্থদেরকে কুন বলা হয়, যেমন ধরেন আমি আর আপনি একই ক্লাসে পড়তেছি, তো আমি আপনাকে হয়তো মাসুদ কুন বলে ডাকতে পারি, ঠিক আছে? মানে সমসাময়িক এইজ, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেটা হয় আপনার এইজ গ্রুপের উপর বেস করে বা রেসপেক্টের জায়গার উপর বেস করে সম্বোধন পাল্টায়। আমাদের যেমন আমি, তুমি, আপনি, ওখানে হচ্ছে এরকম কুন, সান, সামা, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার চান, এগুলো ইউজ করে তারা। বাচ্চাদেরকে বলে ধরেন চান বললো, ধরেন মাসুদ চান, আপনি যদি আমার থেকে বয়সে ছোট হন এবং আমি আপনাকে ওই রকম ছোট আদুরে ডাক দিচ্ছি, তাহলে ওইটা আমি বলতে পারি। হ্যাঁ, তো আপনি যদি আমার সিনিয়র হন, যদি আপনি আমার ধরেন 5 ক্লাস উপরে আমি আপনাকে রেসপেক্ট দিই, তাহলে আমি আপনাকে বলবো মাসুদ সান। আবার ধরেন যদি আপনি আমার থেকে একেবারে অনেক আপনার হচ্ছে যে পদমর্যাদা উপরে থাকেন এবং আপনি হচ্ছে যে ভয়ানক রকমের সম্ভ্রান্ত এবং সম্মানিত, তাইলে আমি আপনাকে বলতে পারি মাসুদ সামা, ঠিক আছে? যেটা আর কি জাপানিজদের কালচারের বা সম্বোধনের একটা অংশ। তো কোনটা আমি ইউজ করছি, যে আমরা যেহেতু সমকালীন বা হচ্ছে কাছাকাছি সময়ের, এই জন্য কোন ইউজ করছি, আমার মনে হয় এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, শেখ নাজমুল হাসানের একটা পয়েন্ট ছিল, দ্যাটস আ স্কয়ার ইজ রিয়েল ডান্সেস এন্ড রিভার্স ওয়েট অফ লাইফ। এটা হয়তো কোনটার সাপেক্ষে বলা হয়েছে, আমি ভুলে গেছি এখন এটা কোনটা রিলেটেড বলতেছি না, হোয়াটএভার। তো মোটামুটি আমাদের আলোচনা আমাদের ক্লোজ করি, আমরা বইয়ের রিকমেন্ডেশনে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আজকে মোটামুটি তাহলে আমরা যেটা অনেক কিছু বলছি, যে আমার কাছে মনে হয় যে হিস্ট্রি ভ্যালুটা ইম্পর্টেন্ট, এবং আপনি হেল্প নিতে পারেন, এবং স্পেশালিস্ট হয়ে যদি আপনি আপনার সেক্টরের উপর কোনো একটা উপন্যাস লেখেন, ফিকশনাল কাজ করেন, ইভেন নন ফিকশনাল লেখেন, সেটা আলাদা একটা ভ্যালু অবশ্যই অ্যাড করবে। আর কেউ যদি রিসার্চ করে লেখে, কেউ যদি তার সেক্টরের বাইরে কাজ করে, সেটাও অন্যভাবে মূল্যায়িত হওয়া উচিত, কারণ সেটা তাহলে অন্য ধরনের কষ্ট করছে আর কি। ইভেন রিসার্চ না করেও অনেকে লেখে, মানে আমার কথা হচ্ছে যে লেখনির ক্ষমতা থাকতে হবে, তাইলে আপনি লিখতে পারবেন, জানতে হয় তার। এবং আমার কাছে আমাকে অনেকে বলে যে আমি কেন মেডিকেল থ্রিলার লিখি না, কারণ আমি যেহেতু থ্রিলার লিখছি এবং আমার মেডিকেলের, যেহেতু আমি চাইলেই একটা মেডিকেল থ্রিলারের মতো প্লট সাজিয়ে গল্প লিখতে পারি, কিন্তু আমি কেন লিখি না, এটা একটা ভালো অ্যান্সার হচ্ছে যে লেখালেখিটা হচ্ছে আমার এক ধরনের এসকেপ ফ্রম দ্য রিয়েল লাইফ। সুতরাং আমি কাইন্ড অফ মেডিকেলে যখন আমি আমার লেখালেখি শুরু করছি, তখন ওইটা আমার একটা কাইন্ড অফ কমফোর্ট জোন ছিল, যে আমি আমার রিয়েল লাইফ থেকে আলাদা হয়ে অন্য একটা নতুন একটা জিনিস লিখতেছি বা নতুন একটা জগতে প্রবেশ করছি। লেখালেখিটা কাইন্ড অফ ওই যে ওয়ার্ল্ড বিল্ডিং, যেটা নতুন একটা জগতে প্রবেশ করা, এটা যারা রেগুলার লেখে তারা জানে, জগতে প্রবেশ করে। এখন ওই জায়গাতে মানে মেডিকেলে ওই জায়গাটা তখন আমার কমফোর্ট জোন ছিল না, বা আমি পড়াশোনার জিনিসটা স্বাভাবিকভাবে আমার তখন আমি বুঝতে পারছি। এটা আমি আন্ডারস্ট্যান্ড করতে পারি, আমার ধারণা সবাই পারবে। এটার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে, আমি স্কুলে থাকতে প্রচুর শার্ট পরে স্কুলে যাইতে হইতো, সাদা শার্ট, যে কারণে শার্টের প্রতি এত অভক্তি চলে আসছে যে আমি পরবর্তী লাইফে শার্ট আমি যথাসম্ভব অ্যাভয়েড করছি। ইভেন আমি চাকরিতেও আমি হচ্ছে শার্ট পরে সাধারণত যাই না। এই কারণে হচ্ছে আমি যদি হঠাৎ কোনোদিন শার্ট পরে অফিসে চলে যাই, কলিগরা খুবই অবাক হয় যে আপনি শার্ট পরে আসছেন। হ্যাঁ, তারপরে ওটা বলে কিভাবে, ঠিক আছে? এটা একটা ফেনোমেনন হয়ে যায় যে শার্ট পরেছে। সেরকমই আপনি যেটা করেন এটা হাইলি আন্ডারস্ট্যান্ডেবল। ডেফিনেটলি আপনার যদি নিজের মন থেকে ইচ্ছে করবে আপনি হ্যাঁ লিখবেন, ক্ষতি তো নেই, লিখবেন। আর যদি ইচ্ছা না করে লিখবেন না, এটা এমন কোনো বড় ব্যাপার না, মানে এটা দায়বদ্ধতা মানে কারো চাপিয়ে দেওয়ার কোনো মানে নাই।
একজন লেখক যখন সে কমফোর্ট ফিল করবে তখনই সে লিখবে। কি বলে আপনার জন্য একটা কথা, স্টকার থেকে সামাজ। শেখ নাজমুল হাসান বেসিক্যালি আমার ফ্রেন্ড। আমি বলি শেখ নাজমুল হাসান আমার ফ্রেন্ড, তো আমার কলেজ ফ্রেন্ড আর কি। আচ্ছা আচ্ছা। এটা সে নারুতো বলে একটা অ্যানিমে আছে, এটা রেফারেন্স দিছে। ও আচ্ছা আচ্ছা, নারুতো আমি দেখি নাই। সে আসলে পুরাই অপ্রাসঙ্গিক একটা কথা বলতেছে, আমরা এটাকে ইগনোর করতেছি আর কি। আচ্ছা, আমাদের বুক রেকমেন্ডেশন তাহলে চলে যাই। হ্যাঁ, আমরা রেকমেন্ডেশনে চলে যাই। আপনার বইটা নিয়ে বলেন। আমারটা নিয়ে আগে বলবো? আচ্ছা ঠিক আছে, আমারটা নিয়ে আগে বলি। তো আজকে বলবো একটা খুবই পপুলার বই নিয়ে, যেটা হচ্ছে 2012-13-14 দিকে বাংলাদেশে মোটামুটি পরিচিতি পায়। তখন এইটা নিয়ে বহু পোস্টার হয়েছে, জনপ্রিয় হয়ে গেছে, পরবর্তীতে অনুবাদও হয়েছে। এটা হচ্ছে আপনার জিম বুচারের লেখা ড্রেসডেন ফাইল সিরিজ। ড্রেসডেন ফাইল সিরিজটা বেসিক্যালি হচ্ছে আপনার প্রথম বইটা নিয়ে বলবো, স্ট্রম ফ্রন্ট, বা ওভারঅল সিরিজটা নিয়ে। এটা হচ্ছে একটা ফ্যান্টাসি সিরিজ, আপনার আরবান ফ্যান্টাসি। আরবান ফ্যান্টাসির ব্যাপারটা হচ্ছে ধরেন এই সমকালীন সমাজের মধ্যে থেকেই যদি ফ্যান্টাসি এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, সেটাকেই আসলে ওই আরবান ফ্যান্টাসি বলা হচ্ছে। তো এইটা আপনার হচ্ছে স্টর্ম ফ্রন্টটা সম্ভবত শিকাগো শহরে, হ্যাঁ শিকাগো শহরে হচ্ছে আপনার আমেরিকার ওখানের জায়গাটা দেখানো হয়েছে, বাট একটা অল্টারনেট শিকাগো টাইপের, যেখানে হচ্ছে সুপার ন্যাচারাল বিইংরা হচ্ছে আপনার এক্সিস্ট করে। সেখানেই একজন ডিটেকটিভ, সুপার ন্যাচারাল ডিটেকটিভের মতো ইনভেস্টিগেটর, যে হচ্ছে হ্যারি ড্রেসডেন, আমাদের গল্পের নায়ক, যার কাজ হচ্ছে একটা ওই সে সুপার ন্যাচারাল প্রাইভেট ইনভেস্টিগেটর টাইপের। সে হচ্ছে সুপার ন্যাচারাল ফেনোমেনার যদি তার কাছে কোনো রিকোয়েস্ট আসে, সে সেগুলো ইনভেস্টিগেট করে দেখে, সেগুলো থেকে সমাধান বের করার চেষ্টা করে। সে একজন জাদুকর, বেসিক্যালি উইজার্ড। মাঝে মধ্যে সে পুলিশকে সাহায্য করে, মাঝে মধ্যে র্যান্ডম কেস তার কাছে আসে। তবে সে ওই আর কি যেটা হয় আন্ডারডগ টাইপের ক্যারেক্টার, সে একটু গরিব, সে কাজ ভালো করে কিন্তু তার হচ্ছে নানান রকম বিপত্তিতে পড়ে সে হচ্ছে ফেসে যায়। তো এই স্ট্রম ফ্রন্ট বইটা শুরু হয় হচ্ছে আপনার একটা মার্ডার থেকে, যে মার্ডারটা আসলে এমন ভাবে মার্ডার হয়েছে যেটা বোঝাই যাচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না। তো পুলিশ থেকে এটা কোনো ডিটেক্ট করতে পারছে না, তো পুলিশের যে চিফ থাকে ওই সেক্টরের, সে হচ্ছে তারে কল দেয়। তো ড্রেসডেন ওখানে যায়, ওখানে গিয়ে দেখে খুন হয়েছে, তার ওখানে ইনভেস্টিগেশন শুরু করার পরেই ও নানান রকম বিপত্তিতে জড়িয়ে পড়তে থাকে। অনেকে চায় না ইনভেস্টিগেশনটা হোক, তারা ওরা হুমকি ধামকি দেয়। ও তো আবার হচ্ছে যে মানে কড়া পাবলিক, সে হচ্ছে যেভাবেই হোক সে সমস্যার সমাধান করবেই, সুতরাং সে ওইটা করেই ছাড়বে। তো তা সে যতই হুমকি ধামকি খাক আর যতই বিপত্তিতে পড়ুক, সে হচ্ছে এটা চালাই যেতে ইনভেস্টিগেশন। তো ড্রেসডেন ফাইলসের সব থেকে স্ট্রং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গল্পের হিউমার। মানে আমি মনে করি যে জিম বুচার স্টোরিগুলো এমন ভাবে লিখছে যেটাতে আপনি হচ্ছে যে অলওয়েজ একটা মানে ড্রেসডেনের যে ডায়ালগস বা হচ্ছে যে ঘটনার যে আপনার আপনার যে টার্ন অফ ইভেন্টস, সবগুলোতেই আপনার এমন এমন কিছু ফানি এলিমেন্ট থাকে বা চমকপ্রদ এলিমেন্ট থাকে যেগুলো হচ্ছে আপনাকে মানে আমোদিত রাখবে সবসময়। তার উপরে যেটা হয় যে স্টেকস গুলা মানে বিপদের মাত্রাটা হচ্ছে বাড়তে থাকে ক্রমাগত। তো মানে হয় না যে আপনারা বিপদে আছেন, বিপদটা সলভ হয়ে আরেকটা বিপদ আসলো, এরকম না। মানে বিপদে আছেন, তার মধ্যে আরেকটা বিপদ আসলো, তার মধ্যে আরেকটা আসলো, আরেকটা আসলো, আরেকটা আসলো, আরেকটা, মানে রোলার কোস্টার। মানে কি কোনো রোলার কোস্টার না, এটা হচ্ছে আপনার বিপদের তলায় আপনারা চাপা ফেলে দিবে, এরপরে লাস্টে গিয়ে একবারে সব দুবাদুম করে মনে করেন যে সেই অবস্থা। এবং সেখান থেকে ড্রেসডেন কিভাবে বেরিয়ে আসছে, সে খুব কমফোর্টেবলি হয়তো বেরিয়ে আসতে পারে না, বাট দেখা যায় যে অনেক স্ট্রাগল করে মারামারি করে বেরিয়ে আসছে। তো সিরিজটা এইখানে খুব স্ট্রং, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। যেটা আরেকটা জিনিস খুব ভালো, যেটা ধরেন স্ট্রং ফ্রন্ট বইতে কিছু ক্যারেক্টার আছে যেগুলো হয়তো বা অত বড় ক্যারেক্টার বলে মনে হবে না, যেগুলো পরবর্তীতে গিয়ে হয়তো সিরিজের অন্য অন্য জায়গায় অনেক বড় ক্যারেক্টার হয়ে যায়। এবং পরবর্তী সিরিজ আবার ফলো আপ কিছু ক্যারেক্টার আসে, সেই ক্যারেক্টার গুলো আবার পরবর্তী একটা জায়গায় ইম্পর্টেন্স পায়। এই যে ক্যারেক্টার প্রোগ্রেশন গুলা, এইটা ড্রেসডেন ফাইলস সিরিজে খুব মানে খুব সুন্দরভাবে দেখানো আছে। সিরিজের
প্রথম দুইটা বই মোটামুটি স্ট্যান্ডালোনের মতো পড়তে পারলেও আপনার পরবর্তী বইগুলো আপনি হচ্ছে যে ধারাবাহিকই পড়তে হবে। বিশেষ করে 4 নাম্বার বইয়ের পর থেকে আপনার বা 3 নাম্বার বইয়ের পর থেকে আপনার খুব ধারাবাহিকই পড়তে হবে। যখন আপনি ওই যে রিটার্নিং ক্যারেক্টারগুলো দেখবেন এবং তাদেরকে আপনি ফলো করতে থাকবেন, তাদের প্রোগ্রেশন দেখবেন, তারা কিভাবে বদলে যাচ্ছে দেখবেন, তখন আসলে ওই স্যাটিসফ্যাকশনটা থাকে যে আমি ক্যারেক্টারগুলোর সাথে এতদিন ইনভলভড আছি, তার জীবনটা এইদিকে যাচ্ছে, তার ওই দুর্ঘটনার মধ্যে পড়ছে, এর লাইফে আবার অমুক লোক এসে আসছে যার কথা আমি হয়তো 2টা বই আগে শুনছিলাম, বা 3টা বই পরে গিয়ে আমি এমন একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আমার ভয়ানক অবস্থা। তাহলে এইখানে তাহলে এর থেকেও বড় বিপদ হইতে পারে, এর থেকেও বড় ঝামেলা হইতে পারে। এই জিনিসগুলো ড্রেসডেনের সব থেকে স্ট্রং পয়েন্ট। আর ড্রেসডেনের আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা গতি এত বেশি, আপনি যদি ড্রেসডেন পড়তে বসেন আপনার মনে হবে যে আমি খালি বইটাই পড়তে থাকি, তখন আর অন্য কিছু করতে ভালো লাগে না। মানে যত যাই করেন মাথার মধ্যে সারাদিনটা ঘুরপাক খাবে যে ড্রেসডেন পড়বো। যে কারণে হচ্ছে আমি নিজে 5 নাম্বার বই পড়ার পরে 6 নাম্বার বই আমি ধরি না ভয়ে, কারণ ওইটা ধরলে পরেই দেখা যাবে আমার আর কিচ্ছু করা হচ্ছে না, আমি সারাদিন ওই বইয়ের পিছনে লেগে আছি, বুঝছেন? তো আমি বলবো যে হ্যাঁ, বেশ পপুলার হয়েছে আমাদের দেশে এটা। হ্যাঁ, মোটামুটি পপুলার হয়েছে। আমাদের বাতিঘর থেকে এটার অনুবাদ আছে, 5টা বইয়ের অনুবাদ হয়েছে। প্রথম 2টা বই হচ্ছে তানজিম রহমান, প্রথমটা তানজিম রহমান ভাইয়ের অনুবাদ, দ্বিতীয়টা তানজিম ভাইয়ের সাথে মুতাসিম হাদি রাফি ভাইয়ের অনুবাদ, তৃতীয়টাও দুজনের, চতুর্থটা থেকে মুতাসিম হাদি রাফি করছে, আর পঞ্চমটা মনে হয় সাদমান সাদ বলে একজন করছেন। তো মোটামুটি সিরিজটা এগিয়ে যাচ্ছে, বাতিঘর পাবলিশ করতেছে, আশা করা যায় বাকি বইগুলো করবে। সিরিজের এখন পর্যন্ত 17 বা 18টা বই আছে, 18টা বই আছে মনে হয়। জিম্বুচার মাঝখান দিয়ে হচ্ছে একটু ট্রমার মধ্যে ছিল, ওনার ওয়াইফ মারা যাওয়ার পরে বেশ কিছুদিন উনি লিখতে পারে নাই, তো তখন সিরিজটা একটু হায়াটাসে ছিল, এখন আবার ফেরত আসছে। গত বছরই 2টা বই পাবলিশ হয়েছে সিরিজের, 2টা আসলে একটা বই হওয়ার কথা ছিল, এটা ভেঙে 2টা বানাইছে প্রবাবলি। তো সেই লাস্টের বইটা মানে খুবই মারদাঙ্গা টাইপের ছিল, এবং সিরিজের সম্ভবত 23 থেকে 25টার মতো বই হবে। তো 18টা যেহেতু বের হয়ে গেছে, আর খুব বেশি বাকি নেই, 7-8 বছরের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, জিম্বুচার লিখছে, আমি বলি জিম্বুচার হচ্ছে আরেকটা সিরিজ তার আছে যেটা কমপ্লিটেড, সেটা হচ্ছে কোডেক্স এলেরা নামে একটা সিরিজ আছে, যেটা 6টা বইয়ের একটা সিরিজ। এইটা হচ্ছে ওই খুব বিখ্যাত একটা স্টোরি আছে যে সে হচ্ছে আপনার একজনের সাথে চ্যালেঞ্জ ধরে এই সিরিজটা লিখছিল। তো সে একটা বুক কমিউনিটিতে ছিল, তো সেখানে খুব কথোপকথন হচ্ছিল যে আসলে প্লট ইউনিক হইতে হবে, নাইলে ভালো হইতে হবে, নাইলে হচ্ছে আপনার গল্প লিখে লাভ নাই। আর সে হচ্ছে এই টপিকের অন্য সাইডে ছিল আর্গুমেন্টে, সে বলছে যে না, প্লট যদি পুরনো প্লটও হয়, লেখনের উপর বেস যদি ভালো হয় তাইলে গল্প ভালো হবে, তাইলে গল্প গন্ধ। তো এটা নিয়ে তারপরে বলছে তুমি তাহলে লিখে দেখো। তখন সে চ্যালেঞ্জ নিয়ে বলছে তাহলে বলো কি নিয়ে লিখবে। তোরা বলছে যে একজন বলছে তুমি লস্ট রোমান লেজেন্ড নিয়ে লেখো, আরেকজন বলছে তুমি পোকেমন নিয়ে লেখো। তো দুইটাকে ব্লেন্ড করে, পোকেমন এবং লস্ট রোমান লেজেন্ড ব্লেন্ড করে সে হচ্ছে এই সিরিজটা দাঁড়া করেছিল, এবং সেটা যথেষ্ট পপুলার হয়েছে, যদিও ইদানিং কালে খুব একটা আলাপ আলোচনা হয় না এটা নিয়ে। কোডেক্স এলেরা ওটা কমপ্লিটেড সিরিজ। এছাড়া সে হচ্ছে ড্রেসডেনের ওই 15 নাম্বার বইয়ের বা 16 নাম্বার বইয়ের দিকে এসে সে আরেকটা সিরিজ শুরু করছিল সাইবার পাঙ্ক টাইপের, সেটা হচ্ছে সিন্ডার স্পায়ার বা সামথিং সিরিজটার নাম। একটা বই বের হয়েছিল, বা আরেকটা বই মনে হয় লিখছে বা লিখতেছে। তো ওইটা হয়তো কন্টিনিউ করবে সাইড বাই, বাট ড্রেসডেনটা হচ্ছে তার মেইন সিরিজ, এটা হচ্ছে তার মেইন সিরিজ, এবং এটা সে শেষ করবে। এটা হচ্ছে আরবান ফ্যান্টাসি, আর যেটা আরেকটা লিখতেছে স্টিম পাঙ্ক। আমি জিম্বুচারের উইকি পেজে ঢুকলাম, এই দেখতেছি। হ্যাঁ, ওটা দা সিন্ডার স্পায়ার্স বা সামথিং সিরিজটার নাম। সিন্ডার স্পায়ার্স আছে। হ্যাঁ, ওইটারই একটা বই বেরোছে, কি জানি দা, বইটার নাম আমি ভুলে গেছি, বইটার নামটা খেয়াল নাই। অ্যাস্ট্রোনটস লিজেন্ড কি জানি, অ্যাস্ট্রোনটস উইনলেস। হ্যাঁ, তো যাই হোক, জিম্বুচার অ্যাজ এ রাইটার হয়তো অনেকের কাছে ড্রেসডেনের প্রথম বইগুলা একটু হচ্ছে প্রোজ একটু উইক লাগতে পারে, বাট আমার আসলে এগুলো আমার কোনো গায়ে লাগে নাই। আমি বই পড়ে এত মজা পাইছি যে আমি হচ্ছে উড়ে পড়ে, মানে একদিনে না 2 দিনে হচ্ছে ড্রেসডেন ফাইল আমি পড়ে ফেলছি। প্রথম বইটা আমার খুবই মজা লাগছে, দ্বিতীয়টা আমি এরকমই 2 দিনই মনে পড়ছি। ড্রেসডেন ওই একবার শুরু করলে আর থামা যায় না।
এই জন্য আমি হাইলি রেকমেন্ড করব যারা ফাস্ট পেসড বই পছন্দ করেন, যারা হচ্ছে এরকম ফ্যান্টাসি একটু কি বলবো, অত হার্ডকোর ফ্যান্টাসি না, আপনার একেবারে সেই লর্ড অফ দ্য রিংস এর মতো অত ভারবাত্তিক ফ্যান্টাসি না, আপনি যদি একটু লাইট ওয়েট ফ্যান্টাসি পছন্দ করেন, আরবান পটভূমিকায় ফ্যান্টাসি পড়তে চান, তাহলে ড্রেসডেন ফাইল একটা গুড চয়েস। আমার মনে হয় যে ভালো লাগবে, এই আর কি। ওকে, তাহলে আমরা ওই বাই দ্য টাইম আরো দুটো কমেন্ট আসছে। শেখ আজম হাসান উনি নো মার্সি মুভির রিকমেন্ড করছেন। থ্যাঙ্কস। হ্যাঁ, এটা ভালো মুভি, আমিও দেখছি। ওটা দেখা আর ওপেন এর মুভিজ উইথ টুইস্ট এন্ড ল্যাঙ্গুয়েজ আর মেমোরিজ অফ মার্ডার এন্ড দ্য ওয়েলিং। আই এম প্রিটি শিওর দ্য ওয়েলিং এর লাস্ট ইজ অনেক ইউজ। হ্যাঁ, ওয়েলিংটা আমি দেখছি। ওয়েলিং জোস একটা মুভি, মাসুদ ভাই দেখে না থাকেন দেখতে পারেন। খুবই মানে একটা হরর টাইপের মুভি, বাট বেশ বেশ মজার, বেশ ভালো। আচ্ছা আচ্ছা, দেখতে হবে। আচ্ছা, ওকে, তাহলে আমার বইটা নিয়ে বলি। আমার আজকের বইয়ের রিকমেন্ডেশন হচ্ছে বইটার নাম হচ্ছে দ্য কিউরিয়াস ইনসিডেন্টস অফ ডগস ইন দ্য নাইট টাইম। তো এটা আমি পড়ছিলাম বেশ আগে, দ্য কিউরিয়াস ইনসিডেন্ট অফ ডগ ইন দ্য নাইট টাইম। এটা লিখছে হচ্ছে মার্ক হ্যাডন নামক একজন রাইটার। তো এটা আমার ফার্স্ট বই ছিল। তো এই বইটা আমি আজকের যে টপিক আছে, ক্যামেরাটা অন করি, আজকের যে টপিক আছে সেই টপিকের সাথে একটু যায়। মানে মার্ক হ্যাডন হচ্ছে এমন একজন রাইটার, তার সে পড়াশোনা করছে মনে হয় ইংরেজিতে, ইংলিশ লিটারেচারে আর কি। তো তো তার এই ফার্স্ট ডেবু নভেল, এটা মাধ্যমে সে একটা সেভান বা অটিস্টিক একটা বাচ্চাকে নিয়ে লিখছে আর কি, 15 বছর বয়স। তো ও হচ্ছে মা নাই, বাবার সাথে বড় হয়, এবং হঠাৎ করে তাদের প্রতিবেশীর একটা কুকুর মারা যায় আর কি। আচ্ছা। এবং মারা যাওয়ার পরে সামহাউ ওকে আবার সন্দেহ করে পুলিশ, ওকে একদিন নিয়েও যায়, ধরে আবার ছেড়ে দেয় যখন বুঝে যায় এটার সংশ্লিষ্ট নাই। মানে এরকম আমার একদম ডিটেলস খেয়াল নাই, কিন্তু বইটার মেইন আকর্ষণটা যেটা, সেটা হচ্ছে একজন অটিস্টিক বাচ্চা বা সেভান সিনড্রোমে আক্রান্ত একজন মানুষ, লাইক কিশোর, সে কিভাবে চিন্তা করে, এইটার ওই রাইটার কি করার চেষ্টা করছেন, ধরার চেষ্টা করছেন। তো ওই ছেলেটা হচ্ছে সে আমাদের লাইফের নর্মাল যেই ইভেন্টস গুলো, সেগুলো অনেক কিছু বোঝে না। যেমন ও বোঝে না যে মানুষ কেন মিথ্যা বলে। ওর কাছে মনে হয় যে একটা মিথ্যা বলার জন্য তো একজন মানুষকে অনেক কষ্ট করতে হয়, কারণ একটা সত্য হচ্ছে একটা প্লেন একটা মেসেজ, কিন্তু একটা মিথ্যা কেউ যদি বলতে চায় তাহলে তার অনেক মানে অনেক ধরনের প্রবাবিলিটি থাকে, বা একটা লাইক একটা ফ্যাক্ট, যে একটা ফ্যাক্টের থেকে বাইরে যদি কেউ বলতে হয় তার পসিবিলিটি অনেক। তো এইভাবে ও চিন্তা করে আর কি। ও ম্যাথে খুব ভালো। তো যখনই ও কোনো একটা প্রবলেমে পড়ে, হয়তো একটা ম্যাথস নিয়ে চিন্তা করতে থাকে, তারপরে ওখানে কিছু ইন্টারেস্টিং কিছু ফিলোসফি আছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে চিন্তা যে করা যায়, এইটা কাইন্ড অফ হঠাৎ করে করলে চমকে উঠতে হয়। যেমন বইতে আবার কিছু ফিগার টিগার আছে, বইয়ে একটা পরিস্থিতি বর্ণনা করার জন্য হয়তো ছবি আঁকা আছে, এরকম আছে। যেমন ওখানে একবার ওর মনে হয় কারোর সাথে আলাপ হচ্ছিল যে একটা বই লেখার জন্য কি করতে হয়। তো একজন বলছে তোমার একটা ঘটনা, একটা যেই জায়গাটা নিয়ে বলবা সেই জায়গাটার একটা ডেসক্রিপশন থাকতে হবে সুন্দর। তো ও তখন বলে যে ডেসক্রিপশন দরকার কি, ওই জায়গাটা একটা ছবি থাকলে দিতে হয়। মানে এরকম একটা ডিসকাশন হয় আর কি। তো এই ধরনের ছোটখাটো ইন্টারেস্টিং ডিসকাশন হয়, এবং ওর কাছে এটা কিছু কিছু জিনিস ইরেশনাল লাগে, যেটা হয়তো আপনার আমার কাছে ইরেশনাল লাগবে না। তো আমার কাছে এই বইটা আজকের টপিকের সাথে যায়, এই জন্য বলতেছি যে আমরা ধরেন মেডিকেলে অটিস্টিক বাচ্চাদের নিয়ে পড়ছি, বা অটিজম নিয়ে পড়ছি, বা সেভান সিনড্রোম নিয়ে পড়ছি, কিন্তু এরা কিভাবে চিন্তা করে, বা এরা কিভাবে লাইক জীবনটা দেখে,
এইটা তো একটা মিস্ট্রি। এটা আসলে যেহেতু ওদের সাথে কমিউনিকেট করা যায় না, সুতরাং এটা বোঝা ডিফিকাল্ট। লাইক অটিজম আক্রান্ত কেউ যদি তার নিজের ভিউটা লিখতে পারতো, কমিউনিকেট করতে পারতো, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম। কিন্তু ওরা যেহেতু কমিউনিকেশনই ওদের মেইন সমস্যা, ওরা সেই জিনিসটা বলতে পারে না। তো সে ওইভাবে চিন্তা করছে যে একটা অটিজম আক্রান্ত বাচ্চা কিভাবে চিন্তা করতে পারে, বা তার কনসেপ্ট কি, তার রিয়েল ওয়ার্ল্ড সম্পর্কে তার পারসেপশন কি, এগুলো নিয়ে কিন্তু হয়তো অনেক রিসার্চ হয়েছে। কিন্তু এইভাবে একটা ফিকশন লেখা, এটা কিন্তু একটা কঠিন ব্যাপার, এবং নিশ্চয়ই সে এটার জন্য অনেক কিছু জানতে হয়েছে তার। হয়তো আমি জানি না সে কিভাবে লিখছে, এমন হতে পারে যে হয়তো অটিজম আক্রান্ত বা পেশেন্টদের সাথে সে হয়তো সময় পেয়েছে, সেটা হতে পারে। কিন্তু আমার কাছে খুব অ্যাকুরেট মনে হচ্ছে যেভাবে লিখছে। এবং এটা কিন্তু খুব মানে বইটা কিন্তু খুব ভালো রিকগনাইজড হয়েছে। সে কিন্তু ওই যে বুকার প্রাইজের লং লিস্টে ছিল, তারপরে কমনওয়েলথ অ্যাওয়ার্ডও পাইছে আর কি লিটারেচারের। এই বইটার কিন্তু একটা অনুবাদও হয়েছে। হ্যাঁ, ইয়া গেছে আমাদের যে মুরাদুল ইসলাম। হ্যাঁ, এটা প্রবাবলি বাংলাদেশ থেকে পাবলিশ হয়, এটাই ইন্ডিয়া থেকে পাবলিশ হয়েছিল তার বইটা, যদি আমি ভুল না করে থাকি খুব। তো এই বইগুলা যে এটা মনে হয় আদি থেকে বের হয়েছিল, পরে মনে হয় সরাই নিছে আর কি। না, আদি থেকে আমার মনে হয় না বের হয়েছে। যাই হোক, বলে তো ভালোই, সে সরাই দিতে পারে, কারণ বইটা একটা বিখ্যাত বই। এটা ডেফিনেটলি, এটা আমি পড়ি নাই, বাট বিখ্যাত বই। তবে এই অটিস্টিক বাচ্চাদেরকে নিয়ে লেখা বই কিন্তু মোটামুটি ভালোই হয়। যেমন আমি দুইটা বইয়ের মানে একটু প্রসঙ্গটা নিয়ে এখানে, এবং দুইটা আমার ফেভারিট বই। একটা হচ্ছে আপনার হুমায়ুন আহমেদের লেখা কে কথা কয়, এটা বই আছে, পড়ছেন কিনা জানি না। এটার হচ্ছে মেইন যে নায়ক, সে হচ্ছে একটা অটিস্টিক বাচ্চাকে পড়াইতে যায়, এবং ওইখানেই বেশ কিছু কাহিনী টাহিনী হয়, আরো কিছু আনুষঙ্গিক কাহিনী টাহিনী আছে। তো ওই বইটাও বেশ ভালোই লাগছিল পড়তে। না পড়লে পড়তে পারেন ডেফিনেটলি। কে কথা কয়, হ্যাঁ, বেশ মোটা একটা বই। বই তো আমার মনে হয় না কোনো পড়া বাকি আছে, সমস্যা হয় কি মনে থাকে না। হ্যাঁ, মনে থাকে না। যাই হোক, বইটা দেখতে পারেন, একটু ঘেটে দেখতে পারেন। আর আরেকটা বই আমার খুবই ফেভারিট, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাথারিন এরস্কিন বলে একজন ভদ্রমহিলার লেখা। উনিও প্রবাবলি ইংরেজি টিচারই আপনার হচ্ছে, এবং বইটা আপনার খুবই ইন্টারেস্টিং বই। আমি কিছু চ্যাপ্টার অনুবাদও করছিলাম, আমার খেয়াল আছে। তো এই বইটা আপনার হচ্ছে যে এক অটিস্টিক বাচ্চা থাকে, তো ওর ভাই হচ্ছে একটা স্কুল শুট আউটে মারা যায়, বুঝছেন? স্কুল শুট আউটে মারা যায়। তো স্কুল শুট আউটে মারা যাওয়ার পরে ওই মেয়েটার ভাই ছিল যে ওকে ভালো বুঝতে পারত, ঠিক আছে, মানে বাচ্চা। ওর ভাইয়ের সাথে ওর কমিউনিকেশনটা ছিল, মোটামুটি একটা কমিউনিকেশন ছিল। ওর মা নাই, আর বাবা হচ্ছে একটু মানে মা চলে যাওয়ার পরে একটু উদাসীন টাইপের হয়ে গেছে, বা এরকম। ভাই মারা যাওয়ার পর আরো দিশেহারা। ও আসলে জিনিসটা পারসিভই করতে পারতেছে না যে ওর ভাই নাই, তাতে মানুষজন এরকম রিয়াক্ট করতেছে কেন, তাতে হচ্ছে ওর স্কুলে ওকে এভাবে কাউন্সিলিং করতে চাচ্ছে কেন, কারণ ওর জীবনটা এভাবে বদলে গেছে কেন, সবাই এত মানে মেকি ভাব দেখাচ্ছে কেন, এই যে ফিউনারেল হচ্ছে কেন কেন, মানে ও যে ওই যে ভাইয়ের মৃত্যুর যে ক্লোজারটা সে পাবে, সেই পুরা ঘটনাটাই ওইটার জন্য, যে সে কিভাবে হচ্ছে জিনিসটা হচ্ছে অনুধাবন করতে পারছে শেষ পর্যন্ত গিয়ে, যে মানে ওই জায়গাটা সে পাইছে যে ঠিক আছে, ভাই মারা গেছে, এটা আমি একসেপ্ট করলাম। এইটা নিয়েই পুরা বইটা। এবং সেখানে নামটা কি বললেন? হচ্ছে বইটার নাম হচ্ছে মকিং বার্ড। এটা হচ্ছে আবার অনেকে আবার টু কিলে মকিং বার্ডের সাথে গোলায় ফেলে, না ওইটা না, এটা হচ্ছে জাস্ট মকিং বার্ড, ঠিক আছে। রাইটার হচ্ছে ক্যাথারিন এরস্কিন, আমার খুবই ফেভারিট বই। এবং বইটা হ্যাঁ, এটা পড়েন, এটা মাস্ট রিড। এটা আমি রেকমেন্ড করব করে এক যে কোনো এক এপিসোডে আমি ভাবছিলাম, বাট আজকে যেহেতু প্রসঙ্গ আসছে আজকেই বলে ফেললাম। তো এটা আমার অনুবাদও করার ইচ্ছে ছিল। বইটা খুবই ভালো একটা বই, এবং বইটার কোটেশনও আমি ইউজ করছিলাম হচ্ছে আমার যে প্রথম বই আপনার হচ্ছে আষাঢ়ে গল্প উপন্যাস, ওইখানের ভূমিকা, ওইখানে হচ্ছে আমি মানে বই শুরু হওয়ার আগে গল্প কোটেশন টাইপের আমি অলওয়েজ চেষ্টা করি দিতে,
তো এই বইটার মধ্যে এইটার কোটেশন দিছিলাম। বইটার মধ্যে অনেক এরকম ইন্টারেস্টিং লাইন্স আছে, ওগুলো খুব উপভোগ্য। সব থেকে বেশি যেটা মজা লাগছে, যে মজা মানে কি, যে ভালো লাগছে যে বইটা হচ্ছে আপনার কিভাবে বাচ্চাটার পার্সপেক্টিভটাকে দেখাইছে, বা ওইটা পুরাটাই হচ্ছে বাচ্চার জবানিতে লেখা, বুঝছেন? মানে ওই অটিস্টিক বাচ্চাটাই গল্পটা বলতেছে, ন্যারেট করতেছে, বুঝছেন? সেখানে একটা ইউনিক অ্যাঙ্গেল তৈরি হয়েছে বইটার। তো খুবই ভালো বই, আমি রেকমেন্ড করবো সবাইকে যে বইটা পড়ুক, ভালো লাগবে। ওকে বন্ধুদা, আমরা তাহলে ক্লোজ করি। হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। আজকে আমরা মোটামুটি তাড়াতাড়ি গুছাইতে পারছি মনে হয়। দ্যাটস গ্রেট। না, তারপর দেরি হয়ে গেছে, আর একটু 10টা দেরি লাগে। হ্যাঁ, আপনার আবার অফিস আছে কালকে সকালে। তো ঠিক আছে, আমরা এখানেই ক্লোজ করি। যারা থাকলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আগামী পর্বে আবার এসে পড়বেন। এবং নেক্সট উইক আমরা ট্রাই করবো স্যাটারডে থেকে করতে আবার। অফকোর্স। ওকে, বাই তাহলে। ওকে, সবাইকে গুড নাইট।